আচ্ছা, তাহলে আগের দিন পর্যন্ত যেটা হয়েছিল, যতটা হয়েছিল সেটা হচ্ছে এনার্জি এক্সপ্রেশন অবধি বলেছিলাম, এবং তারপর থেকে বেসিক্যালি ওই ওয়েভ মানে আর কি মানে এনার্জি এক্সপ্রেশন অবধি বলেছিলাম, তারপর থেকে কি করে কি এগোবো সেটা দেখা যাক। তাহলে এনার্জি আইগেন ভ্যালু পরে রিজিড রোটার প্রবলেম কি এসেছিল সেটা আর একবার লিখে নিই। পরে রিজিড রোটার মডেল কি এসেছিল, এনার্জি যেটা হচ্ছে জে এর ওপর ডিপেন্ড করে, সেটা এসেছিল হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার ইন্টু আই উইথ জে ভ্যালু 0 1 2 3 এইটা এসেছিল। এবং এখানে জে এর ভ্যালু 0 হলে ওই ই জিরোটা দেন ই জিরো ক্যান বি জিরো হুইচ ইজ 0 পয়েন্ট এনার্জি, 0 পয়েন্ট এনার্জি, বাট it does not I mean it obeys Heisenberg uncertainty principle, মানে ব্যাপারটা এইটা, but still it obeys Heisenberg uncertainty principle, it obeys Heisenberg uncertainty principle, এইটা আমরা ভালো করে দেখেছিলাম। বা তার এছাড়া ওয়েভ ফাংশন এন্ড থিটা ডিপেন্ডেন্ট পার্ট, ফাই ডিপেন্ডেন্ট পার্ট, এগুলো সব দেখেছিলাম, যেমন ও জিজ্ঞাসা করলে এটা। আচ্ছা, এবং সেখান থেকে আমরা কি পেয়েছিলাম যে বেসিক্যালি ওয়েভ ফাংশন দ্য সলিউশন অফ রিজিড রোটার মডেল, সেটাকে আমরা দেখিয়েছিলাম ওয়াই থিটা ফাই, যেটাকে বলে স্ফেরিক্যাল হারমোনিক্স, এটা বলেছিলাম। হ্যাঁ, তো এইবার এই 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 ব্যাপারগুলো এইগুলোকে আরেকটু ডিটেলে বোঝা যাক। তাহলে এই যে স্ফেরিক্যাল হারমোনিক্স, যেটা বেসিক্যালি ওয়াই থিটা আর ফাই এর উপর ডিপেন্ডেন্ট, এই স্ফেরিক্যাল হারমোনিক্স বা এই ওয়েভ ফাংশনগুলো, দে আর দ্য সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ এল স্কোয়ার অপারেটর অ্যান্ড এল জেড অপারেটর। আচ্ছা দেখো, এই যে রোটেশনাল মোশন আমরা যখন পড়ছি তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি পরের দিনই হয়তো মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্লাসটা তোমরা হয়তো অনেক করেছো। ওই যে অ্যাঙ্গুলার মোমেন্ট, যে অপারেটর রিলেটেড জায়গায় স্যার যখন সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের বিভিন্ন কমিউটেশন রিলেশন, বিভিন্ন অপারেটর অ্যালজেব্রা যেগুলো করায় না, সেটাই বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড ক্লাস। তো সেইটাকে হয়তো আর একদিন 2 ঘন্টা নিয়ে বলে দেওয়াই যায়, তো সেটা হয়তো আমি পরের দিন বলে দেবো। তো এই পোলার সিস্টেমের ক্ষেত্রে বা হচ্ছে এরকম রোটেশনাল সিস্টেম যখনই চলে আসছে, তখনই অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে অ্যাঙ্গুলার দেখা যাবে যে আমরা যে সিস্টেমগুলো পড়ছি সেগুলোতে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট অফ মোশন। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং কোনটা মেনলি হচ্ছে এল স্কোয়ার অপারেটরটা, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম শুধু না, এল স্কোয়ার অপারেটর ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার অন্যতম কারণ হচ্ছে এই এল স্কোয়ার অপারেটরটা না সেপারেটলি প্রত্যেকটা মানে কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে কমিউট করে। কমিউট করে মানে কি? কমিউট করে মানেই আমি ওই এল স্কোয়ার অপারেটরকে সাইমালটেনিয়াসলি উইথ দ্য কম্পোনেন্ট অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম আইদার এল এক্স অর এল ওয়াই অর এল জেড কে সাইমালটেনিয়াসলি মেজার করতে পারি। তাই তো কমিউট করা মানে হচ্ছে তো সেটাই। সেই জন্য এল স্কোয়ার অপারেটরটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে। তাহলে সেই জন্যই এই যে ওয়াই এবং এই ওয়াই থিটা ফাই শুধু বললে হবে না, এটা কিসের ওপর ডিপেন্ডেন্ট সেটাও লিখে দিই যদি, তাহলে যেটা ডিপেন্ড করছে কি, ওয়েভ ফাংশনটা ডিপেন্ড করে কিন্তু জে আর এম এর ওপর। কেন? কারণ থিটার মধ্যে আমার জে আর এম ডিপেন্ডেন্ট পার্ট আছে, আর ফাই এর মধ্যে এম ডিপেন্ডেন্ট পার্ট আছে। তার মানে ওয়েভ ফাংশনটা ডিপেন্ড করে জে অ্যাজ ওয়েল অ্যাজ এম এর ওপর, বাট এনার্জি ইজ এ ফাংশন অফ অনলি জে। ঠিক আছে, এখানে কিন্তু এই একটা ব্যাপার আছে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কেন ইম্পর্টেন্ট একটু পরেই বলবো। তাহলে এই যে ওয়াই জে এম থিটা ফাই, যেটা স্ফেরিক্যাল হারমোনিক্স বলছি, ইজ এ simultaneous eigenfunctions of
simultaneous eigenfunctions of L square operator and LZ operator। এইটা ঠিক আছে, তার মানে কি, তার মানে আমরা কি লিখতে পারি যে L square operator যেটা y জে এম থিটা ফাই ইকুয়ালস টু আইগেন ফাংশন, তার মানে একটা আইগেন ভ্যালু থাকবে, সেটা দেয় হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার ওয়াই জে এম থিটা ফাই। এইটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা একটা। আর আর এল জেডেরও আইগেন ফাংশন, আর এল জেড ওয়াই জে এম থিটা ফাই ইকুয়ালস টু এম এইচ কার স্কোয়ার ওয়াই জে এম থিটা ফাই। এটা 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে এই দুটো ইকুয়েশন পাওয়া যায়, কারণ যে এটা কিছুই না, কি বলতো, এই যে ওয়াই জে এম এর তো একটা ভ্যালু আছে, হ্যাঁ, আচ্ছা, মানে একটা এক্সপ্রেশন আছে। আচ্ছা, এল স্কয়ার অপারেটরের পোলার কোঅর্ডিনেটে একটা এক্সপ্রেশন আছে, যেটা আগের ক্লাসেই করিয়েছি। তাহলে সেইটাকে যদি এর উপরে কাজ করো, দেখবে এটা আসছে। কিছুই না, এল জেড এর তো একটা এক্সপ্রেশন আছে, মাইনাস আইচ ক্রস ডেল ডেল ফাই, তোমরা জানো নিশ্চয়ই। মানে তোমরা, আমি জানি না, তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছিল মেনলি, হ্যাঁ, তো তোমাদের হয়তো স্যার ওই বিভিন্ন এর জন্য পড়ানোর হয়নি। তোমরা স্যার প্রথমত ভিডিও শুনলেই সব বোঝা যায়, সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো যে স্যারের ভিডিও এমন হয়, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা, যদি সেটা অনেক সময় হয়তো ধৈর্য ধরে শোনার সময় হয় না, যে দাদাদার পড়িয়ে দিলে অনেক ভালো হয়, তো সেটা তো স্যার এবার পড়িয়ে দেবেই সিউদের সাথে, তোমরা পারলে ওই ক্লাসটাও করে নিও। হ্যাঁ, তাহলে তোমাদের ব্যাপারটা হয়ে যাবে, কারণ কোয়ান্টামটা শেখাটা কিন্তু খুব দরকার, হ্যাঁ, যারা আর কি ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে ভবিষ্যতে পড়তে চাও বা কিছু, যাই হোক। তো এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো তাহলে হ্যাঁ, তো তাহলে এই যে এল জেডে, তাহলে তখন যদি মানে স্যারের ওই অপারেটরের ক্লাসেই এই এল জেডের একটা এক্সপ্লিসিট ফর্ম বলেছিল, হুইচ ইজ মাইনাস আইচ ক্রস ডেল ডেল ফাই, তাহলে সেটাকে যদি এই এই এর উপরে ওয়াই জে এম থিটা ফাই এর উপরে কাজ করাও, যেখানে থিটা পার্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ এল জেড এর মধ্যে শুধু ফাই ডিপেন্ডেন্ট পার্ট আছে, তার মানে শুধু ফাই এর উপরে কাজ করবে। ফাই এর উপরে কাজ করবে মানে বেসিক্যালি যে ওই যে 1/√2 পাই ইন্টু ই টু দি পাওয়ার ওই আই এম ফাই এর উপরে কাজ করবে, তাই না? তাহলে সেটার উপরে কাজ করলে দেখবে এইরকম একটা তোমার হচ্ছে আইগেন ভ্যালু বেরিয়ে আসছে। সেজন্য এইটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা নিশ্চয়ই জানো কি করে আইগেন ভ্যালু ইকুয়েশন বার করতে হয়, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা, তাহলে আমি এটা, আচ্ছা, তাহলে এটা হলো। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, তাহলে ক্লিয়ারলি ফ্রম থার্ড পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স, যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করে, তাহলে আমরা ক্লিয়ারলি লিখতে পারি যে এল স্কোয়ার ইকুয়ালস টু জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে অর এল ইকুয়ালস টু জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ এইচ ক্রস, আর এইখানে একটা রুট, এটা লিখতে পারি। তার মানে এটাই হচ্ছে বেসিক্যালি দিস ইজ দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বা ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, কারণ এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার, তাহলে এটা হচ্ছে রুট এল, আর আমি মড দিয়ে দিলাম কারণ আমি প্লাসটাই নিচ্ছি সবসময়। তাহলে এলটা কি হবে, দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইটার আমি 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এটা হবে। আচ্ছা, ওইদিকে এর জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, অ্যান্ড জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা কি হবে, সেটা হচ্ছে এল জেড ইকুয়ালস টু এম ইন্টু এইচ ক্রস, এটা হবে। এটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা হচ্ছে গিয়ে আমি 4 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এটা হলো। তাহলে এবার আমরা কি জানি, উই নো এল স্কোয়ার ইকুয়ালস টু এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জে স্কোয়ার, এটা আমরা জানি। দিস মিনস
দিস মিনস এই এল স্কোয়ারটা গ্রেটার দেন এল জেড স্কোয়ার, তাই তো? এটা এটা হবে। আচ্ছা, মানে শুধু গ্রেটার দেন নয়, মানে গ্রেটার দেন ইকুয়াল টু হতে পারে যদি এল এক্স এল ওয়াই যে হয়, মানে যদি তোমার এল এক্স এল ওয়াই যদি তোমার আর কি জিরো হয়, তার মানে এটা হতে পারে যে এল স্কোয়ারটা গ্রেটার দেন ইকুয়াল টু এল জেড স্কোয়ার। এটা হবে আইদার গ্রেটার হবে যদি এল এক্স এল ওয়াই এর ভ্যালু থাকে, বা জিরো হলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু এইটা হবে। তার মানে অর জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু এম ইন্টু এইচ ক্রস এইটা, এই এম স্কোয়ার ইন্টু এইচ কার স্কোয়ার, কারণ এটা এল জেড স্কোয়ার আছে, এইটা হবে। আর এখান থেকে এইচ কার স্কোয়ার যদি দুদিকে কেটে যায়, তাহলে জে ইন্টু জে প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়ালস টু এম স্কোয়ার। আর এখান থেকে এটা কি হবে, যে এম দিস ইজ লেস দেন ইকুয়াল টু রুট ওভার জে ইন্টু জে প্লাস ওয়ান। এটা এই মড এম অবশ্যই এটা হবে, তাই তো? এটাতে কোনো সন্দেহ নেই। এবার আমরা জানি যে জে এরও ইন্টিগ্রাল ভ্যালু থাকতে হবে, কারণ এনার্জি আর কোয়ান্টাইজড, তাই তো? যে এবং এবং যে হচ্ছে একটা রোটেশনাল কোয়ান্টাম নাম্বার যার কিছু কোয়ান্টাইজড ভ্যালু আছে, তার মানে এটা অবশ্যই ইন্টিজার, প্রথম থেকে সেটাই দেখে আসছি। আর এমটা যে অবশ্যই এম এর ভ্যালু যে কিছু স্পেসিফিক ভ্যালু হতে পারে, কখনোই কোনো মানে অবশ্যই সবসময় ইন্টিজার ভ্যালুগুলো হবে, জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু অ্যান্ড অল, এবং এখানে মড নিয়েছি মানে প্লাস গুলোই ধরো বলতে চাইছি। সেটা তো আমরা অলরেডি এর আগে দেখে এসেছি, বারবারই প্রমাণ করে এসেছি, তাই তো? তার মানে এম অ্যান্ড জে both have only the integral values, এটা জানি। আচ্ছা, এবার যদি j equals to 0 হয়, দেন m এর ভ্যালু কি হবে? m এর ভ্যালু 0। m যদি ইকুয়াল টু হয়, তাহলে j equals to 0 হলে m equals to 0 হতে পারে। আচ্ছা, j equals to 1 হলে কি হবে? দেন m এর ভ্যালু কি হতে পারে? যদি ইকুয়াল টু হয় 0 হবে। আচ্ছা, এবার এইখানে যদি এর 1 বসাই, তাহলে আমার এখান থেকে এর ভ্যালু কি কি হতে পারে? তাহলে প্রথমত ইকুয়াল টু হলে 0 হবে, আর হতে পারে প্লাস 1 প্লাস মাইনাস 1, মানে j এর ভ্যালু 1 হলে পেন্টে। আচ্ছা, তাহলে j এর ভ্যালু যদি 0 হয়, তাহলে m এর ভ্যালু 0 প্লাস মানে m এর ভ্যালু কি কি হয়? m এর ভ্যালু হয় 0, মানে প্লাস j থেকে শুরু করে মাইনাস j উইথ ইউনিট ইন্টারভ্যাল। তাহলে এখানে m এর ভ্যালু যদি j হয়, j এর ভ্যালু যদি 1 হয়, তাহলে m এর ভ্যালু হবে প্লাস j থেকে মাইনাস j, প্লাস 1 থেকে মাইনাস 1 উইথ ইউনিট ইন্টারভ্যাল, মানে ইনক্লুডিং 0। আচ্ছা, এবার যদি j এর ভ্যালু যদি 2 হয়, দেন m এর ভ্যালু কি হতে পারে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এইভাবে হবে অ্যান্ড সো অন। এরকম ভাবে m আর j এর ভ্যালুটা চলবে, এইভাবে যাবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, মানে এটা হলো অ্যাকচুয়ালি কিভাবে, যে ফর arbitrary value of j allowed values of m, সেটা হলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 করে ডট 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 প্লাস মাইনাস j অবধি, এর উপর বেস করে এটা হলো। আর m এর ওপর এটা মানে m এর মানে মড m এর ওপর রেস্ট্রিকশনটা হচ্ছে এটা সমান হবে অথবা এর কম হবে। যদি মড m নিই, তাহলে এটা তাই হয়েছে, আইদার সমান হয়েছে বা কম হয়েছে, যে যদি 2 হতে পারে, তাহলে মড অফ m এর ভ্যালু ম্যাক্সিমাম 2 হবে বা এর কম হবে, তাহলে সেটা তাই হয়েছে। আর যদি টোটাল ভ্যালু অফ m নিই, তাহলে মডটা নিতে হবে না, তাহলে আমার বেসিক্যালি এটা হতে পারে এরকম ভাবে যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ j এর জন্য m এর ভ্যালু হবে প্লাস j টু মাইনাস j উইথ ইউনিট ইন্টারভ্যাল। তাহলে এই যে এরকম ভাবে ব্যাপারটা গেছে, ঠিক আছে?
আচ্ছা, এইবার কি বলেছি, এবার এনার্জি ডিপেন্ড করে শুধু জে এর ওপর, আর ওয়েভ ফাংশনটা ডিপেন্ড করে জে আর এম দুটোর ওপরই। এইবার কোন একটা পার্টিকুলার ভ্যালু অফ জে এর জন্য এম এর আবার এতগুলো ভ্যালু হতে পারে। তার মানে কোন একটা পার্টিকুলার ভ্যালু অফ জে এর জন্য এনার্জি তো ফিক্সড, কারণ এনার্জি শুধুমাত্র জে এর উপর ডিপেন্ড করে, বাট ওয়েভ ফাংশন আবার জে আর এম দুটোর উপর ডিপেন্ড করে। তার মানে ওয়েভ ফাংশনের একটা পার্ট যেটা জে এর উপর ডিপেন্ড করে সেটা ফিক্সড, কিন্তু এম এর উপর যে ডিপেন্ডেন্সিটা আছে সেটাও তো ওয়েভ ফাংশনেরই একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটার তো বিভিন্ন বিভিন্ন ভ্যালু হবে। তার মানে কোন একটা পার্টিকুলার ভ্যালু অফ জে এর জন্য এম এর ডিফারেন্ট ভ্যালু থাকার জন্য ওয়েভ ফাংশনটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেল, বাট এনার্জি একটাই থাকছে, এখান থেকে ডিজেনারেসি আসছে, তাই তো? তাহলে কি বললাম, যে নাও এনার্জি, যেটাকে নাকি আমরা ই জে দিয়ে লিখছি, ডিপেন্ডস অন জে, বাট wave function depends on both J and M. For a given value of J, allowed value of M is 0, plus minus 1, plus minus 2 করে plus minus J অবধি। That is, there are কোন একটা পার্টিকুলার ভ্যালু অফ J এর জন্য M এর 2J plus 1 number of 2J plus 1 number of allowed values of M থাকে। This clearly indicates that for a given value of J, there are all possible 2J plus 1 number of linearly independent wave functions, hence the state is 2J plus 1 fold degenerate। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো এগুলো? ঠিক আছে, তাহলে এখান থেকে ডিজেনারেসিটা আসছে, ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে এই অবধি হলো। আচ্ছা, এবার এই এনার্জিটাকে আরেকটু ভালো করে বোঝা যাক, মানে এনার্জি কেন পড়তে যাব, রোটেশনাল মানে বেসিক্যালি রোটেশনাল মোশনই বা কেন পড়তে যাব। তার মানে এখানে অ্যাপ্লিকেশনে তো আজকে আসতেই হবে, কিন্তু তার আগে আরো একটু ভালো করে বোঝা যাক এনার্জিটাকে। তাহলে মানে আমার এক লেভেল থেকে আর একটা লেভেলে ট্রানজিশন হলে কি চেঞ্জ হচ্ছে অ্যান্ড অল কি ব্যাপার এটা বোঝা যাক। তাহলে দেখো এই অবধি দেখো, তাহলে আমি আবার সামারাইজ করি, ভালো করে বুঝো। হ্যাঁ, তাহলে কি করেছি আমরা, পোলার কোঅর্ডিনেট সিস্টেম পড়ছি। ফার্স্ট দিন কি করলাম, ফার্স্ট দিন পড়লাম সব থেকে সিম্পলেস্ট একটা প্রবলেম, যে পার্টিকেল রোটেটিং অন এ রিং অফ ফিক্সড রেডিয়াস আর, এটা পড়ছিলাম। আচ্ছা, এটা পড়লাম, কি করলাম, প্রথমে আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন লিখে ফেললাম এবং বললাম এখানে যেহেতু আর ফিক্সড রেডিয়াসে ঘুরছে একটা রিং এর ওপরে,
সেই ঘুরছে, এবং এখানে বললাম যেটা সম্পূর্ণ মানে পুরোটাই কাইনেটিক, রোটেশনাল কাইনেটিক এনার্জি, এখানে কোনো পোটেনশিয়াল নেই, এটা কমপ্লিটলি ফ্রি একটা পার্টিকেল, এর ওপরে কোনো পোটেনশিয়াল নেই, সেটা প্রথম দিন এইটা বললাম। আচ্ছা, বলে আমরা জাস্ট একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখলাম। লেখার পর যে ওই কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এই প্রবলেমগুলোকে সলভ করা যাবে না, কারণ এগুলোর কোনো মানে মানে সো কল্ড কি বলবো, কার্টেসিয়ান কোঅর্ডিনেট টের একটা সো কল্ড মানে কোনো একটা ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি কন্ডিশন নেই, সেই জন্য আমাদের পোলার কোঅর্ডিনেটে আসতে হলো। পোলার কোঅর্ডিনেটে আসার কি রকম ম্যাথামেটিক্যাল নিয়ম সেগুলো একটু বললাম টললাম, বলে টলে সব দেখে 2 ডাইমেনশনটা তো আমরা পুরোটাই করেছিলাম, করে ফাইনালি পোলার কোঅর্ডিনেটে আসলাম। এসে আরটাকে ফিক্সড করে দিয়ে থিটা, এখানে তো থিটাও কিছু নেই, বা থিটা মানে মানে যে কোনো একটা ভেরিয়েবল আছে ওই ওই প্রবলেমের ক্ষেত্রে, তাহলে ধরো ফাই ডিপেন্ডেন্ট পার্টটা যেটা বা থিটা ডিপেন্ডেন্ট পার্টটা যেটা, যে কোনো একটা ভেরিয়েবল, আরটা ফিক্স, সেজন্য আরটা চলে গেল। করে আমরা ওই তার আইগেন তার শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখলাম, সেখান থেকে আইগেন ফাংশন বার করলাম, আইগেন ভ্যালু বার করলাম, যেখান থেকে বেসিক্যালি ওই এম ডিপেন্ডেন্ট একটা পার্ট পেয়েছিলাম, এবং সেটা বললাম যে এই যে সিস্টেমটা পড়লাম এর একটা অ্যাপ্লিকেশন আছে ইন স্পেকট্রোস্কোপি বা ইন এক্সপেরিমেন্ট। সেই অ্যাপ্লিকেশনটা কি, সেটা হচ্ছে ওই সাইক্লিক পলিইন যেগুলো হয় সেগুলোকে যদি তার পাই ইলেকট্রনগুলোকে যদি ফ্রিলি মুভিং ইলেকট্রন মনে করি, মানে মনে করি যদি পাই ইলেকট্রনগুলো ওই পাই ফ্রেমওয়ার্কের উপর ফ্রিলি মুভ করছে, তাহলে ওগুলোকে ওই পার্টিকেল রোটেটিং অন এ রিং অফ ফিক্সড রেডিয়াস এইভাবে ট্রিট করা যায়। যদি যায় তাহলে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ইলেকট্রন গেলে, আমরা যেহেতু এখন প্রত্যেকটা লেভেলের এনার্জিটা জানি, যেখানে দেখেছিলাম যে গ্রাউন্ড স্টেটটা নন ডিজেনারেট, আদার দেন গ্রাউন্ড স্টেট প্রত্যেকটা স্টেট ডাবলি ডিজেনারেট করে, এবং যত বেশি এম এর ভ্যালু বাড়ছে তত এনার্জি গ্যাপ বিটুইন টু মানে বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলও বাড়ছে, সেইগুলোর উপর বেস করে আমরা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ইলেকট্রন গেলে তার এনার্জি গ্যাপ কি হবে সেটা পেতে পারি, এবং এনার্জি গ্যাপটা অবশ্যই এইচ নিউর সাথে সমান, হুইচ ইজ দ্য এসসি বাই ল্যামডার সাথে সমান, সেখান থেকে আমরা ল্যামডা বার করতে পারি। তার মানে আমাদের ইউভি স্পেকট্রোস্কোপিতে যেটা আমাদের দরকার, যে কোনো একটা ট্রানজিশনের জন্য ল্যামডা বা ল্যামডা ম্যাক্স বার করা, সেইটা বার করতে পারি, এইটা পড়েছিলাম। আচ্ছা, এটা হয়ে গেল সিম্পলেস্ট সিস্টেম। তারপরে পড়লাম রিজিড রোটার প্রবলেম। রিজিড রোটার প্রবলেম কি, এটা হচ্ছে কি 2 ডাইমেনশনাল প্রবলেম, যেখানে এইটা বলেছিলাম যে ওই রিজিড রোটার, যেটা রিজিড রোটারের মানে একটা পার্টিকেল সেটা একটা সারফেসের মানে একটা সারফেসে রোটেট করছে অফ ফিক্সড রেডিয়াস আর, মানে রিজিড কেন, রিজিড কেন, কারণ মানে ডিউরিং রোটেশন ওই রেডিয়াসের কোনো চেঞ্জ হচ্ছে না, বা এটাকে যদি একটা ডাইঅ্যাটমিক মলিকুল হিসাবে, মলিকুলকে যদি একটা ডাইঅ্যাটমিক মলিকুলের যদি রোটেশনাল মোশন কনসিডার করি, তাহলে তাকে সেটা রিজিড রোটারের মতো ভাবতে পারি, যেখানে বলছে যে ডিউরিং রোটেশন ওই বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। এবং কেন এটা পড়বো, কারণ এই মডেলের আমাদের মানে রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে এর অ্যাপ্লিকেশন আছে, সেই জন্য রোটেশনাল স্পেকট্রোস্কোপি দরকার, সেই জন্যই তো এত কিছু পড়ছি। এবং ডিউরিং রোটেশন বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না, এবং তখন এটাও বলেছিলাম যে এটা হয় না কখনো, সিস্টেমটাকে স্টেবল হতে গেলে অবশ্যই যেমন একটা কুলম্বিক অ্যাট্রাকশন কাজ করছে, তেমন তার বাইরের দিকের একটা অ্যাট্রাকশনও কাজ করবে, যেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে, তবেই সিস্টেমটা স্টেবিলিটি পাবে। এবং যখনই সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা বেসিক্যালি মানে 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 বাইরের দিকে কাজ করছে, সেটা যদি থাকে তাহলেই বন্ড লেন্থটা বাড়া কমা হবে, অ্যাজ এ রেজাল্ট বন্ড লেন্থটা বাড়া উচিত, এটা কখনোই রিজিড নয়। তো আমাদেরকে অ্যাকচুয়ালি ঠিক ঠিক করে পড়তে হলে আমাদের নন রিজিড রোটার পড়তে হবে, যেখান থেকে নন রিজিডিটিটা আসছে, বাট আপাতত আমরা রিজিড রোটার পড়বো। তাহলে রিজিড রোটারে একই রকম ভাবে আর থিটা ফাই সব আছে, কিন্তু আরটা কনস্ট্যান্ট, আর ডিপেন্ডেন্ট পার্ট নেব না, থিটা আর ফাই ডিপেন্ডেন্ট পার্টটা দেখবো। তাহলে এখন প্রবলেমটা হয়ে গেল 3 ডাইমেনশনাল প্রবলেম, যেখানে আরটা ফিক্স, তাহলে সেই আরটাকে ফিক্সড করে দিয়ে আর ডিপেন্ডেন্ট পার্টটাকে বাদ দিয়ে থিটা আর ফাই ডিপেন্ডেন্ট পার্ট নিয়ে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন পেলাম ইন পোলার কোঅর্ডিনেট। করে ফাই ডিপেন্ডেন্ট পার্টটা হচ্ছে সেম অ্যাজ পার্টিকেল রোটেটিং অন এ রিং। থিটা ডিপেন্ডেন্ট পার্টটা বললাম যে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা আমাদের মানে কম্য না, ওটা অনেক কঠিন ব্যাপার, ওটার জাস্ট আমরা কিছু এক্সপ্রেশন লিখে দিলাম, করে একটা ওভারঅল ওয়েভ ফাংশন পেলাম যেটা থিটা আর ফাইয়ের উপর ডিপেন্ড করে, যেটাকে আমরা বলছি স্ফেরিক্যাল হারমোনিক্স। এবং বললাম যে এই এনার্জিগুলোকে যদি মানে বেসিক্যালি এই ওয়েভ ফাংশন এই মানে এই শ্রোডিঞ্জার ইকুয়েশন গুলোকে যদি ঠিক ঠিক করে সলভ করতে পারতাম, তাহলে আমার এনার্জি আইগেন ভ্যালুটা আসতো এইটা, যেখান থেকে দেখা গেল এনার্জি জে এর উপর ডিপেন্ড করে, হুইচ ইজ দ্য রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, এবং অলসো এই জে এর ভ্যালুটা 0 হতে পারে
বাট স্টিল ইট ওবেজ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে, এই অবধি একদম ক্লিয়ার। এবং যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ জে এর জন্য মানে এনার্জি তো একটাই ভ্যালু হবে, বাট ওয়েভ ফাংশন ডিপেন্ড করে জে এবং এম এর ওপর, বোথ আর দ্য কোয়ান্টাম নাম্বার। তার মানে কোন একটা পার্টিকুলার ভ্যালুর অফ জে এর জন্য দেয়ার আর 2j+1 নাম্বার অফ অ্যালাউড এম ভ্যালুস, যেটা থেকে বোঝা যাচ্ছে যে পার্টিকুলার ভ্যালু অফ জে এর জন্য 2j+1 নাম্বার অফ ওয়েভ ফাংশন আছে, বাট এনার্জি একটাই, কারণ এনার্জি জে এর উপর ডিপেন্ড করে। তার মানে এখানে 2j+1 ফোল্ড ডিজেনারেসি আছে এক্সাইটেড স্টেট গুলোতে, আর গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ নন ডিজেনারেট। ঠিক আছে, এই অবধি সবার কাছে ক্লিয়ার তো? আমি মোটামুটি পুরোটা সামারাইজ করে দিলাম প্রথম দিন থেকে। সবার কাছে ক্লিয়ার তো? ঠিক আছে, এইটা দাঁড়াও। আচ্ছা, তাহলে এটা হলো। আচ্ছা, এটা হলো। আচ্ছা, তাহলে এবার আরেকটু ভালো করে এনার্জিটাকে দেখা যাক এবং তারপরে আমরা অ্যাপ্লিকেশন পড়ব। আচ্ছা, তাহলে এনার্জি এখানে কি পেলাম এতক্ষণ ধরে যেটা বলছি, যে এনার্জি ই জে, এটা হচ্ছে জে ইন্টু j+1 এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার ইন্টু আই, এটা পেয়েছি। এটা কি ইউনিটে পেয়েছি? এইটা হচ্ছে বেসিক্যালি ইন দ্য ইউনিট অফ জুল, এইটাতে পেয়েছি। আচ্ছা, এইবার যদি আমরা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্সে পেতে চাই তাহলে কি করতে হবে? তখন সেটাকে লেখা হয় এপসিলন জে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। সেটা কি হবে? জুল থেকে সেন্টিমিটার ইনভার্স যেতে গেলে কি করতে হয়? ওটাকে এইচ সি দিয়ে ভাগ করে দিতে হয়। দেখো জুল আছে আর এইচ ইন্টু সি, এইচ এর ইউনিট হচ্ছে জুল সেকেন্ড আর সি এর ইউনিট হচ্ছে সেমি পার সেকেন্ড। তাহলে সেকেন্ড আর সেকেন্ড ইনভার্স কেটে গেল, জুল জুল কেটে গেল, তাহলে এখানে শুধু থেকে যায় সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, তাহলে বেসিক্যালি ই জে যেটা ছিল হচ্ছে জুল ইউনিটে, সেটাকে ভাগ করে দিতে হবে এইচ ইন্টু সি দিয়ে, তাহলে সেটা আসে সেন্টিমিটার ইনভার্সে। তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে হচ্ছে জে ইন্টু j+1 এইচ বাই 8 পাই স্কোয়ার আই ইন্টু সি, এটা হবে, যেখানে সিটা কিন্তু ভেলোসিটি অফ লাইট। এগুলো সব বুঝতেই পারছো, আমরা কিছু আলাদা করে বলছি না, এটা হবে। তার মানে এপসিলন জে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এটা বেসিক্যালি হয়ে গেল জে ইন্টু j+1 ইন্টু বি। এইটা ভাবে আমরা লিখতে পারি where এই বি হচ্ছে এইচ বাই 8 পাই স্কোয়ার আই ইন্টু সি। এই বি equals to h by 8 pi square I into c is called rotational constant. বিটাকে বলা হয় রোটেশনাল কনস্ট্যান্ট এবং বি এর ইউনিট কি? অবশ্যই সেন্টিমিটার ইনভার্স ইন দা ইউনিট সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, তাহলে বি এর ইউনিট হচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সেন্টিমিটার ইনভার্স। এই ইকুয়েশনটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এটাকে অনেক সময় এপসিলন জে বারও বলা হয়, এপসিলন জে বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্সে বললেই ওই এটা মাথায় বার দিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? এটা বেসিক্যালি কনভেনশন, বাট তুমি রিলেট করতে পারবে একটু পরে, যাই হোক। তো এইটা ঠিক আছে, তাহলে এই হচ্ছে এই এক্সপ্রেশনটা কিন্তু এনার্জির খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখা যাক, এবার যদি যেটা 0 হয় তাহলে এপসিলন 0 বার ইন দ্য সেন্টিমিটার ইনভার্স কি হবে? 0 হবে, যেটা হচ্ছে 0 point energy, but still it obeys Heisenberg uncertainty principle. এটা কিন্তু বারবার মনে রাখতে হবে। আচ্ছা, এবার যদি যেটা 1 হয় তাহলে এপসিলন 1 বার সেন্টিমিটার ইনভার্সটা কি হবে? জে ইন্টু j+1 ইন্টু বি, তার মানে 2b। তারপরে যদি যেটা 2 হয়, যেটা যদি 2 হয় তাহলে এপসিলন 2 বার সেন্টিমিটার ইনভার্স,
তাহলে সেটা কি হবে 6b, কারণ 2 + 1, 2 × 2 + 1 মানে 6b। আচ্ছা, তারপরে যদি যেটা 3 হয় তাহলে এপসিলন 3 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা কি হবে, তাহলে 3 × 3 + 1 মানে হচ্ছে 12b অ্যান্ড সো অন। এটা হবে। তার মানে এখানে কি দেখা যাচ্ছে, তাহলে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস কি হচ্ছে, এই যে এনার্জি লেভেলগুলোর মধ্যে ডিফারেন্স বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল কন্টিনিউয়াসলি বাড়ছে। তো প্রথমটা 2b, তারপর এটা 4b, তারপর এটা 6b, তারপর এটা মেবি হবে হচ্ছে 20b, তার মানে 8b অ্যান্ড সো অন, প্রতিটা তো বাড়তে থাকছে, এনার্জি বাড়ছে। তাহলে সেটাকে যদি ইন জেনারেল বার করি কি হবে, ডেল্টা এপসিলন বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স ফ্রম জে টু জে প্লাস ওয়ান, সেটা কি হবে এপসিলন বার জে প্লাস ওয়ান মাইনাস এপসিলন বার জে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। তার মানে এইটা হবে জে ইন্টু জে প্লাস ওয়ান, তার মানে জে প্লাস ওয়ান ইন্টু জে প্লাস টু, মানে এপসিলন বার অফ জে প্লাস ওয়ান স্টেট কি হবে জে প্লাস ওয়ান ইন্টু জে প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে জে প্লাস টু, জে প্লাস টু ইন্টু বি, বিটা তো কনস্ট্যান্ট, ওখানে তো সব সব এই কনস্ট্যান্ট পার্টগুলো আছে, তাই তো। তাহলে এইটা মাইনাস জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু বি, তার মানে এইটা করলে আসে হচ্ছে মানে 2 জে প্লাস ওয়ান ইন্টু বি, এইটা হবে হচ্ছে ডেল্টা এপসিলন বার জে টু জে প্লাস ওয়ান ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। তাহলে এখান থেকে পরিষ্কার, জে এর ভ্যালু যত বাড়বে ডেল্টা এপসিলন বার তত বাড়বে। তার মানে ফর আর আর মডেল স্পেসিং বিটুইন টু successive energy level increases with increase in rotational quantum number, যে এটা পরিষ্কার। তার মানে কেমন হচ্ছে এনার্জি লেভেলগুলো, এইদিকে হচ্ছে মানে এপসিলন জে বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, আর এইদিকে ধরো রিয়াকশন কোঅর্ডিনেট, এই ব্যাপারটা দেখছি। আচ্ছা, তাহলে কেমন হচ্ছে, তাহলে এইখানে আমার প্রথমে এপসিলন জিরো বার যেটা সেটা হচ্ছে জিরো ফর যেটা জিরোর জন্য। আচ্ছা, তারপরেরটা কি হলো, তারপরে ধরো এইখানে মোটামুটি এইটা হচ্ছে জে ইকুয়াল টু ওয়ানের জন্য এপসিলন ওয়ান বার হুইচ ইজ 2b, এইটা তারপরেরটা কত হলো, তারপরেরটা হচ্ছে 6b, তাহলে এইটা যদি 2b ডিস্টেন্স হয় তারপরটা 4b ডিস্টেন্স মানে প্রায় এর ডবল, তার মানে এইটা হচ্ছে গিয়ে জে ইকুয়ালস টু 2 এর জন্য এপসিলন 2 বার, এটা হচ্ছে গিয়ে 6b, এইটা হলো। আচ্ছা, তারপরে এটা যদি 4b হয় তারপরে এটা 6b ডিস্টেন্স মানে আরো উপরে জে ইকুয়ালস টু 3 এর জন্য এইটা হচ্ছে কত, মানে এইটা বেসিক্যালি কত হবে 12b, এইটা অ্যান্ড সো অন। তার মানে এইভাবে আস্তে আস্তে যত এনার্জি গ্যাপ, যত জে এর ভ্যালু বাড়ছে তত এই এনার্জি গ্যাপগুলো বাড়ছে, এনার্জি গ্যাপগুলো বাড়ছে, এইভাবে বাড়ছে। তার মানে এইটা হচ্ছে বেসিক্যালি 2b, এইটা 4b, এইটা 6b অ্যান্ড সো অন, এইভাবে এনার্জি গ্যাপগুলো বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, এইবার কথাটা কি,
এইবার হচ্ছে এই যে এক একটা এনার্জি, মানে এক একটা ট্রানজিশন, মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে, মানে ধরো জে থেকে J+1 লেভেলে যে ট্রানজিশন হচ্ছে, সেই এক একটা ট্রানজিশনের জন্য এক একটা স্পেক্ট্রাল লাইন পাচ্ছি। মানে এই যে এক একটা মানে এইটা একটা স্পেক্ট্রাল লাইন, মানে এই যে একটা ট্রানজিশন হলো জে থেকে J+1 জন্য, তার মানে এইটা হচ্ছে একটা স্পেক্ট্রাল লাইন দিচ্ছে, তাই তো? তার মানে আমি ওই পাতায় করছি, মানে আমি কি বলছি, যে এই যে এক একটা ট্রানজিশন হচ্ছে ডেল্টা এপসিলন বার ফ্রম জে টু J+1 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এইটা হলো হচ্ছে 2J+1 ইন্টু বি। এইটা এটা তো জে থেকে J+1 লেভেলে ট্রানজিশনের জন্য এনার্জি গ্যাপ। এবং এই যে এক একটা ট্রানজিশন, এই এক একটা ট্রানজিশন হচ্ছে এক একটা স্পেক্ট্রা দিচ্ছে, মানে ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে, তার ফলে মানে ইলেকট্রন একটা লেভেল থেকে আর একটা লেভেলে যাচ্ছে, তবেই তো আমরা স্পেক্ট্রা পাচ্ছি, ট্রানজিশনের জন্যই তো স্পেক্ট্রা পাচ্ছি। তার মানে এই যে এক একটা ট্রানজিশন, এরা হচ্ছে এক একটা স্পেক্ট্রাল লাইন দিচ্ছে। তার মানে যদি আমার 0 থেকে 1 নম্বর স্টেটে যায়, তার মানে বেসিক্যালি ডেল্টা এপসিলন বার ফ্রম জে ইকুয়ালস টু 0 থেকে J=1 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, সেটা ইকুয়ালস টু কি হবে, 2J+1। J+1টা হচ্ছে এখানে বেসিক্যালি 1, তার মানে 2B এইটা। আচ্ছা, তারপরে ডেল্টা এপসিলন বার J=1 থেকে J=2 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এটা মানে কি, মানে 1 নম্বর থেকে যদি 2 নম্বরে ট্রানজিশন হয় ইলেকট্রন, তাহলেও কি স্পেক্ট্রাল লাইন দিচ্ছে, তাহলে স্পেক্ট্রাল লাইনটা দিচ্ছে কোথায়, J+1টা হচ্ছে এখানে 4B তে স্পেক্ট্রাল লাইনটা দিচ্ছে। আচ্ছা, ডেল্টা এপসিলন বার J=2 থেকে যদি J=3 তে যায় ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এইটা যদি হয়, তাহলে এটা কি দিচ্ছে, এটা কত দেবে, এখানে J+1টা হচ্ছে এখানে 3, তার মানে এটা দেবে হচ্ছে 6B। আচ্ছা, তারপরে ডেল্টা এপসিলন বার J=3 থেকে J=4 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এইটা দেবে 8B and so on। তাই তো, এইভাবে এগোবে, এক একটা স্পেক্ট্রাল লাইন হচ্ছে এই এই জায়গাগুলোতে দেবে। আচ্ছা, এইবার এখানে প্রশ্ন আসছে অনেক কিছু। প্রথমত হচ্ছে আমি কেন সবসময় সাকসেসিভ এনার্জি লেভেল দেখছি, মানে J=0 থেকে 1 দেখছি, 0 থেকে 2 কেন দেখছি না, কারণ গ্রাউন্ড স্টেট তো মোস্ট পপুলেটেড, তাই না? তাহলে আমার 0 থেকে 2 দেখা উচিত ছিল, অ্যান্ড সো অন। কেন দেখছি না, কারণ এইখানে আসে হচ্ছে সিলেকশন রুল। সিলেকশন রুল বলছে যে ডেল্টা জে যেটা, সেটা সবসময় +-1 হবে। সেই জন্য আমরা সবসময় দেখো সাকসেসিভ এনার্জি লেভেল দেখছি, এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। আচ্ছা, আর দেখো স্পেক্ট্রাল লাইনগুলোর মধ্যে প্রতিটার মধ্যে গ্যাপ হচ্ছে 2B করে, 2B, প্রতিটার মধ্যে গ্যাপ হচ্ছে 2B। তার মানে স্পেক্ট্রাল লাইনস আর ইকুইস্পেসড, এটা হচ্ছে ব্যাপার, যেটা অ্যাকচুয়ালি হবে না যখন আমরা নন রিজিড ডেটার পড়বো, বাট রিজিড ডেটার মডেলে স্পেক্ট্রাল লাইনস আর ইকুইস্পেসড, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার আমরা অ্যাপ্লিকেশনে চলে যাই। তাহলে এইবার আমরা এইখানেই অ্যাপ্লিকেশনে চলে যাই, যে বেসিক্যালি হচ্ছে রোটেশনাল স্পেকট্রোস্কোপি or microwave spectroscopy for diatomic molecule, এইটা। আচ্ছা, এইবার কোনো একটা ডাইঅ্যাটমিক মলিকুলকে মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি, মানে মাইক্রোওয়েভ অ্যাক্টিভ বা রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে বা মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপিতে অ্যাবজর্ব করতে গেলে বা সেখানে সাড়া দিতে গেলে
সেই মলিকুলটাকে পোলার হতে হবে, মানে সেই মলিকুলটাকে বেসিক্যালি তার একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে হবে এবং মলিকুলটাকে পোলার হতে হবে। ঠিক আছে, তাহলে কি, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে the molecule has to be polar to be microwave active or to response in pure rotational স্পেকট্রোস্কোপি। মানে যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি পড়বে তখন এই জিনিসগুলো আরো বুঝতে পারবে। মানে মানে বেসিক্যালি মানে এটা এটা মানে এটা এক্সপেরিমেন্টালি প্রুভড যে দেখা গেছে যে কোনো একটা মলিকুলকে যদি মাইক্রোওয়েভ রিজিয়নে অ্যাবজর্ব করতে হয় বা মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হতে হয় বা পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করতে হয়, তাহলে মলিকুল হ্যাজ টু বি পোলার, মানে ইট হ্যাজ টু হ্যাভ আ পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, এটা হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এটা যদি হয় তার মানে কি, তার মানে ওই হেটারোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল যেগুলো সেইগুলো মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হবে, বাট হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলগুলো ওর তো কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই, তার মানে সেইগুলো কিন্তু মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হবে না। তার মানে হেটারোনিউক্লিয়ার, ওই জন্যই আমি প্রথম থেকে ওই হেটারোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল দিয়েই দেখাচ্ছিলাম। তাহলে heteronuclear diatomic molecules can give microwave spectroscopy but homonuclear diatomic molecule is inactive in pure rotational spectroscopy। এটা হলো, এটা 1 নম্বর। আচ্ছা 2 নম্বর যেটা বললাম সিলেকশন রুল, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো স্পেকট্রোস্কোপিতে। এইটা হচ্ছে ডেল্টা জে ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হতে হবে। আচ্ছা এবার এইখানে প্রশ্ন হচ্ছে সিলেকশন রুল কি করে আসছে, তাহলে এটাও হচ্ছে সে আমাদের মনেই রাখতে হবে, কারণ এটাও ওই স্পেকট্রোস্কোপির খুব মানে তোমার অ্যাডভান্স মলিকুলার স্পেকট্রোস্কোপিতে এইগুলো প্রুফ করানো হয় যে এটা ওই বেশ বেশ কঠিন, মানে কঠিন মানে অনেক অঙ্ক টঙ্ক করতে হবে, করে ফাইনালি দেখা যায় যে ডেল্টা যেটা প্লাস মাইনাস 1 হতে হবে। এটা হচ্ছে সিলেকশন রুল এইটা। আচ্ছা আর ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন কি হবে, ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন মানে কি, মানে এইটা হচ্ছে বেসিক্যালি সেই জিনিস যে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যখন ইলেকট্রনটা ট্রানজিশন হচ্ছে সেটাই তাকে একটা স্পেক্ট্রা দিচ্ছে, তার মানে সেইটার জন্য যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি। এবার ফ্রিকোয়েন্সি মানেই আমরা নর্মালি বেসিক্যালি তোমার এ দিয়ে ভাবি, ওই মানে নিউ দিয়ে ভাবি, মানে হার্স সেকেন্ড ইনভার্স দিয়ে ভাবি, কিন্তু এইবার থেকে না মানে ওটাকে একটু অন্যভাবে ভাবতে শিখতে হবে। এই যে ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন আমি এই পাতায় করছি, এইটাকে বেসিক্যালি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্সে ভাবতে হবে, যেটা বেসিক্যালি ওই যেটা বার করে রেখেছি 2j+1 ইন্টু বি। তার মানে সেটাই মানে বেসিক্যালি ওটা ওয়েভ নাম্বার বলা উচিত, কিন্তু ওটাকেই এবার থেকে আমরা ফ্রিকোয়েন্সি বলবো, কারণ ওটাকেই এক্সপেরিমেন্টালি মেজার করতে হয়। বাট বলে দেবো ফ্রিকোয়েন্সি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, তাহলেই বুঝে যাবে সবাই। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি
of transition in the unit of centimeter inverse, সেটা হবে নিউ বার from j to j plus 1 in the unit of centimeter inverse, এটাই হচ্ছে 2j plus 1 into b, কারণ এক একটা ট্রানজিশনই এক একটা ফ্রিকোয়েন্সি দিচ্ছে বা এক একটা স্পেক্ট্রাল লাইন দিচ্ছে, সেইটার ফ্রিকোয়েন্সি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স ইজ দিস, মানে ট্রানজিশনের জন্য যে এনার্জি গ্যাপ এইটা। তার মানে ওই যেটা একটু আগে দেখালাম, জাস্ট ডেল্টা ইর বদলে যদি নিউ বার দিয়ে দেখাই, তাহলে নিউ বার জে ইন্টু জে প্লাস ওয়ান ইন দ্য ইউনিট, মানে সরি, জিরো টু ওয়ান in the unit of centimeter inverse, 0 to 1 in the unit of centimeter inverse, সেটা হচ্ছে 2b, তারপরে নিউ বার 2 in the unit of centimeter inverse, মানে 2 মানে হচ্ছে 1 to 2, সেটা হচ্ছে 4b, তারপরে নিউ বার 2 to 3 in the unit of centimeter inverse 6b and so on, এটা হয়ে গেল। তার মানে এইগুলো এক একটা দিচ্ছে হচ্ছে স্পেক্ট্রাল লাইন, এইগুলো এক একটা হচ্ছে বেসিক্যালি স্পেক্ট্রাল লাইন দিচ্ছে। তার মানে কিভাবে আমরা লিখতে পারি, মানে ছবিটা আঁকতে পারি, বেসিক্যালি এই দিকে যদি নিউ বার প্লট করি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, আর এইদিকে যদি ইন্টেন্সিটি প্লট করি, আর এইদিকে যদি নিউ বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স প্লট করি, তাহলে এইটা হচ্ছে আমার 0 0 লাইন, এইটা হচ্ছে 0 0 পয়েন্ট এইটা, তাহলে প্রথমটা দিচ্ছে 2b-তে, তারপরেরটা দিচ্ছে 2b-তে, এরকম, মানে 2b-তে, তারপরেরটা দিচ্ছে মানে মানে প্রথমটা দিচ্ছে হচ্ছে 2b-তে, তারপরেরটা হচ্ছে 4b-তে, তারপরেরটা দিচ্ছে হচ্ছে 6b-তে, তারপরেরটা দিচ্ছে হচ্ছে 8b-তে, তারপরেরটা দিচ্ছে হচ্ছে 10b-তে, তারপরটা দিচ্ছে হচ্ছে 12b-তে অ্যান্ড সো অন, এইভাবে দিচ্ছে। মানে এইটা হচ্ছে 2b, তারপরেরটা 4b, তারপরেরটা 6b, তারপরেরটা 8b, তারপরেরটা 10b অ্যান্ড সো অন, এইটা। তার মানে এই গ্যাপটা হচ্ছে 2b, এই গ্যাপটা আগেন 2b অ্যান্ড সো অন, এইভাবে দিচ্ছে, এইভাবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আন্ডার রিজিড রোটার approximation, spectral lines are equispaced, প্রতিটার মধ্যে গ্যাপ 2b করে। ঠিক আছে, এই অবধি সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটা বোঝা গেল এই অবধি। আচ্ছা, এবার ঠিক আছে, এটা থেকে তোমরা বেরিয়ে যাও, আমি নতুন লিঙ্ক দিয়ে তারপরে আর একটু পার্ট আছে ওটা বলে দিই।
এইটা, তাহলে এটা হলো। আচ্ছা ঠিক আছে, এই অবধি বোঝা গেল। তাহলে এবারে অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি কি, এত কিছু কেন করলাম। আচ্ছা অ্যাপ্লিকেশনটা কি, তাহলে এটা তো ইকুই স্পেস, এটা বোঝা গেল। আচ্ছা এইবার ধরো কোনো একটা জায়গা থেকে কোনো একটা মলিকুল, আননোন মলিকুল তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে পোলার, অবশ্যই পোলার মলিকুল দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সেটাকে তার রোটেশনাল স্পেকট্রোস্কোপি করছো, মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি করা হয়েছে তোমার কাছে, মানে তোমার কাছে এক্সপেরিমেন্টাল সেটআপ আছে, করে সেখানে মানে তার আর কি রোটেশনাল স্পেক্ট্রাটা দেখলে, তাহলে তার রোটেশনাল স্পেক্ট্রা দেখে তুমি একটা স্পেক্ট্রা পেলে। সেই স্পেকটা থেকে তোমাকে বেসিক্যালি, সেই স্পেকটা তোমাকে কি দিল, এই নিউ বারটা দিল, যেটা নিয়ে এতক্ষণ ধরে বলছি। কারণ এই নিউ বার আমি কেন করলাম, কারণ এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টালি মেজারেবল বা ডিটারমাইন কোয়ান্টিটি, সেই জন্যই তো এটা করছি। আর ওই যে এপসিলন বার লিখেছিলাম, এবার এখন বুঝতে পারছো তো কেন বার। কারণ বাই কনভেনশন, মানে এইটা যেহেতু এটা ওয়েভ নাম্বার, মানে বেসিক্যালি এটা 1/λ না, সেই জন্য এটা আমরা প্রথম থেকেই জানি ওই ওয়েভ নাম্বারটাকে আমরা নিউ বার দিয়ে লিখি, মানে যে কোনো বার দিয়ে বোঝাই আর কি, মানে নিউটা যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে নিউ বার হচ্ছে 1/λ, এটা লিখেছিলাম। সেই জন্যই ওই এনার্জিটাকে বার বলেছি, আর কিছু না, তুমি যা খুশি বলতে পারো, বাট জাস্ট আ কনভেনশন, কারণ এটাকে ওই সেন্টিমিটার ইনভার্স ইউনিটে বোঝানোর জন্য। এইগুলোকে এক্সপেরিমেন্টালি পাওয়া যায়, এইগুলোকে এক্সপেরিমেন্টালি মেজার করা যায়। তাহলে তুমি একটা এক্সপেরিমেন্টালি মেজার করলে, তাহলে সেইটা তো তোমার সবসময় 2b-র সাথে সমান দিচ্ছে, মানে দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপ, মানে তুমি হচ্ছে দুটো স্পেকট্রাল লাইন পেলে, তার যে গ্যাপটা, মানে দুটো স্পেকট্রাল লাইন, মানে তুমি একটা নিউ ওয়ান বার পেলে, একটা নিউ টু বার পেলে এক্সপেরিমেন্টালি, তাহলে নিউ ওয়ান বার একটা পেলে, নিউ টু বার পেলে, বা যা খুশি পেলে, মানে মানে অবশ্যই সাকসেসিভ এনার্জি লেভেল হতে হবে, কারণ সেটাই তো সিলেকশন রুল। বাট নিউ টু বার পেলে, নিউ থ্রি বার পেলে, ধরো তুমি পেলে আর কি তোমার স্পেকট্রা অনুযায়ী, তার একটা ভ্যালু পাবে। যে ধরো তোমার নিউ ওয়ান বারটা 1600 সেন্টিমিটার ইনভার্স দিল, আর নিউ টু বারটা ধরো 2500 সেন্টিমিটার ইনভার্স দিল, এরকম কিছু দিল, এক্সপেরিমেন্টালি পেলে, ওটাতে কিছু না, ওটা জাস্ট এক্সপেরিমেন্ট করে তুমি পেলে একটা মলিকুল নিয়ে, একটা স্যাম্পেল নিয়ে করে। তুমি তো জানো যে রিজিডুটার অ্যাপ্রক্সিমেশনে যদি থাকি, স্পেকট্রাল লাইন্স আর ইকুই স্পেস, মানে যাই আমি পেয়েছি তাদের মধ্যে গ্যাপ হচ্ছে 2b, অবশ্যই সাকসেসিভ হতে হবে, তাদের মধ্যে গ্যাপ হচ্ছে 2b। তাহলে তুমি সেইটাকে, তাহলে ধরো 2500 - 1600, মানে ধরো 900 মতো, তাহলে তুমি সেই 900 ইকুয়ালস টু 2 × b, এটা করলে। এবার বি এর একটা এক্সপ্রেশন আছে, যেটা হচ্ছে h/8π² I × c, যেখানে আই এর মধ্যে ঢুকে বসে আছে m × r², বা ডাইঅ্যাটমিক মলিকুল হলে μr², তার মানে ওই আরটা হচ্ছে বন্ড লেন্থ, তো তাহলে তুমি ওখান থেকে আর পাবে। ঠিক আছে, তাহলে এইভাবে, তাহলে তুমি যদি বন্ড লেন্থ পেয়ে যাও, তাহলে তোমার একটা আইডিয়া থাকবে যে ওটা কি টাইপ অফ ডাইঅ্যাটমিক মলিকুল ছিল। কারণ আমরা তো জানি বন্ড লেন্থটা সিসি সিসি বন্ড লেন্থ কি হয়, সিসি সিঙ্গেল বন্ড, সিসি ডবল বন্ড, সিসি ট্রিপল বন্ড কি হয়, সিও সিও ডবল বন্ড যেটা, সেটা কি হয়, সিএইচ বন্ড লেন্থ কেমন হয়, এগুলো তো আমরা জানি। তাহলে এই বন্ড লেন্থটা পেলে আমরা মোটা আইডিয়া করতে পারবো যে ওটা অ্যাকচুয়ালি কি টাইপ, কি মলিকুল ছিল, মানে কি ডাইঅ্যাটমিক মলিকুল ছিল, মানে যা খুশি হোক, HCl যদি হতো, HBr যদি হতো, কি ডাইঅ্যাটমিক মলিকুল ছিল। এইভাবে ক্যারেক্টারাইজ করতে পারবো একটা মলিকুলকে, মানে বন্ড লেন্থটা মেজার করতে পারবো। ঠিক আছে, তাহলে কি কি বললাম, তাহলে প্রথমত হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর, এটা ইকুই স্পেস। তাহলে তার ফলে কি হলো, তার ফলে কি হলো যে তার ফলে কি হলো যে ফ্রম দা microwave spectra of a heteronuclear diatomic molecule measure the spacing between two successive spectral lines, এইটা, and this is equal to 2b। তাহলে সেখান থেকে find b, and b is equal to h/8π² I × c,
where I equals to mu into r square, এইটা মানে যেখানে আর বা আর জিরোও বলতে পারি, তার কারণ হচ্ছে এটাতে ইকুইলিব্রিয়াম বন্ডেন, যেটা রিজিডেটর অ্যাপ্রক্সিমেশনের আন্ডারে চেঞ্জ হয় না, তার জন্য আর জিরোও বলতে পারি। তাহলে যেটা হচ্ছে মিউ আর জিরো স্কোয়ার, সেই জন্যই কিন্তু বন্ড লেন্থ আমরা বার করতে পারি, মানে বন্ড লেন্থ থেকে আমরা ক্যারেক্টার একটা মানে কি ডাইঅ্যাটমিক মলিকিউল ছিল সেটা ক্যারেক্টারাইজ করতে পারছি, কারণ ওটা চেঞ্জ হয় না। যদি চেঞ্জ হতো তাহলে তো বিভিন্ন সময় বিভিন্ন কোন মুহূর্তে আমরা পেয়েছি কি ব্যাপার তো বুঝতে পারতাম না। যেহেতু ওটা কনস্ট্যান্ট, এটা রিজিড রোটার, যেহেতু ইকুইলিব্রিয়ামেই বন্ড লেন্থেই সবসময় থাকে, বন্ড লেন্থটা কখনো চেঞ্জ হয় না, সেই জন্যই আমরা মেজার করতে মানে ক্যারেক্টারাইজ করতে পারবো। তো তাহলে এই যে এরকম, যেখানে বিটা হচ্ছে এইটা, তাহলে এখান থেকে আর জিরো পাবো, তার মানে অ্যান্ড উই ক্যান ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ আর জিরো, যেটা বেসিক্যালি কি হবে, এটা কি হবে যে মানে কি হচ্ছে আমার যে ওই মানে মানে আর মানে মানে বি ইকুয়ালস টু এইচ বাই 8 পাই স্কোয়ার মিউ আর জিরো স্কোয়ার ইন্টু সি, এটা হচ্ছে তাই তো। তাহলে ওয়ার অর আরটা কি হচ্ছে, আর মানে আর বা আর জিরোটা কি হচ্ছে, রুট ওভার এইচ বাই 8 পাই স্কোয়ার মিউ বি ইন্টু সি, এটা হচ্ছে আর জিরো। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, যেটা দিয়ে তোমাদের ওই মানে বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমও করতে হবে, অনেক নিউমেরিক্যাল প্রবলেম আসে কিন্তু এইভাবে। এবং যেখানে মিউটা কি, ওয়ার মিউটা কি মিউটা কি মিউটা হচ্ছে m1 m2 বাই m1 প্লাস m2, এটা হবে। আচ্ছা, এটা একটা হলো। তাহলে এইটা হচ্ছে এক নম্বর, মানে বেসিক্যালি এটা হলো হচ্ছে এক নম্বর অ্যাপ্লিকেশন, যেখান থেকে ওই মানে ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ অফ হেটারোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল আমরা বলতে পারি। মানে এইটা ছিল বেসিক্যালি ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ অফ heteronuclear diatomic molecule। এটা ছিল, তাহলে এইটা হচ্ছে ধরো আমি বললাম এক নম্বর অ্যাপ্লিকেশন এ, তাহলে সেইটা এরকম ভাবে আসতে পারে। আচ্ছা, এবার শুধু তো ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ না, আমি হচ্ছে এখানে আরো কিছু করতে পারি, আমি হচ্ছে আইসোটোপিক মাস বার করতে পারি। দু নম্বর হচ্ছে মানে যেটাকে আমি ধরো বি বলছি, সেটা হচ্ছে আইসোটোপিক মাস ক্যান বি determined from microwave spectroscopy। এইটা করা যেতে পারে। এটা এটা কি করে করা যাবে, ওই একই রকম ভাবে যদি বি এর মানে নিউ বার পেলাম, যেটা মানে নিউ বার পেলাম, দুটো নিউ বার পেলাম যেটা বেসিক্যালি টু বির সাথে সমান, তাহলে সেখান থেকে আমি বি বার করে নিতে পারবো। তাহলে বি এর মধ্যেই তো মিউ বসে আছে, মিউ মানে হচ্ছে যে m1 m2 বাই m1 প্লাস m2 বসে আছে। এবার ধরো ধরো আমার কাছে এরকম দুটো ইনফরমেশন আছে, একটা হচ্ছে C12O16, এইটা একটা আছে, এইটার জন্য আমার মিউ আমি জানি, যেটা হচ্ছে MC12M O16 বাই MC12 প্লাস M O16, এটা আমি জানি। আচ্ছা, এটা আমি জানি, ভালো কথা। তাহলে এইবার হচ্ছে এইটার ক্ষেত্রে ফ্রম, ধরো এটাকে আমি মিউ1 বললাম, ফ্রম মাইক্রোওয়েভ
স্পেকট্রোস্কোপি, ওই B1 ধরো, B1 ইকুয়ালস টু H/8 পাই স্কোয়ার মিউ R0 স্কোয়ার ইন্টু সি, যেখানে মিউটা হচ্ছে মিউ1। এইটা এটা একটা করলাম, এইটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এগুলো সব আমি জানি, মানে এটার ক্ষেত্রে আমাকে R0, মানে R0 তো দুটোর ক্ষেত্রে একই হবে, মানে R0 তো আমার কনস্ট্যান্ট, মানে আইসোটোপিক মাসের জন্য তো আর চেঞ্জ হবে না, মানে মানে এখানে তো ঠিক আছে। তাহলে এইটা আমাকে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা তো একই থাকবে, তাহলে সেটা তো ঠিক আছে, এইটা আমি জানি সবকিছু এখানে। আচ্ছা, এগুলো সব বলে দিয়েছি। আচ্ছা, এবার আরেকটা আমাকে আইসোটোপিক, মানে আরেকটা বললো, তার একটা স্পেকটা দিল যেইখানে এই সি এর কোন কোন কার্বন ইউজ করেছে বলে দিল না। তার মানে এইখানে আমি এইটা ধরো বলছি যে সি স্টার কিছু একটা আছে, আর অক্সিজেনটা 16 আছে, এইভাবে। তাহলে এইটার জন্য ধরো আমি বলছি, এটাকে আমি ধরো বলছি মিউ স্টার দিয়ে লিখছি, তাহলে সেটা কি হবে, এম সি স্টার MO16 বাই এম সি স্টার প্লাস MO16, এইটা হবে। তাহলে এইটার ক্ষেত্রে একই রকম ভাবে আমি ধরো ওটাকে বি স্টার বললাম, এইটা সেটা কি হবে, H/8 পাই স্কোয়ার মিউ স্টার R0 স্কোয়ার ইন্টু সি, এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে এবার এইখানে এগুলো মিউ1 B1 না বলে মিউ আর বি রেখে দিই, কারণ ওটা যেহেতু স্টার দিয়ে বোঝালে সুবিধা হচ্ছে। তাহলে ধরো এইটা হলো, ঠিক আছে, এরকম। তার মানে এবার এবার এবং 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 R0টা যে চেঞ্জ হচ্ছে, মানে এটা কাইন্ড অফ আর কি চেঞ্জ হচ্ছে নাই ধরে নিচ্ছি, রিজিরোটার অ্যাপ্রক্সিমেশনে তো চেঞ্জ হচ্ছে, সেটা তো ধরে নিয়েইছি, প্লাস এই আইসোটোপিক চেঞ্জের জন্য মানে বন্ড লেন্থ ওভারলেস এক, মানে মোরারলেস একই আছে, চেঞ্জ হচ্ছে না, সেটাও ধরে নিয়েছি। তাহলে সেটাও এখানে লিখে দেওয়াটা দরকার, যে অ্যাজিউমিং দ্যাট R0 does not change due to, এটা তো চেঞ্জ, মানে যেই চেঞ্জটা হয় সেটা খুবই নেগলিজিবল আর কি, সেই জন্যই প্রথম থেকে বলছি যে এটা চেঞ্জ হচ্ছে না, আইসোটোপিক সাবস্টিটিউশন এইটা। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 থেকে কি পাবো, বি বাই বি স্টার যদি করি, তাহলে কি হচ্ছে, সব কেটে 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 যাচ্ছে, করে গিয়ে বেসিক্যালি মিউ স্টার বাই মিউ হচ্ছে। তার মানে এইটা হচ্ছে এখান থেকে, এবার এই মিউ স্টারের কি হলো, আমাকে বার করতে হবে এম সি স্টার, এইটা বার করতে হবে, ইন্টু MO16 বাই এম সি স্টার প্লাস MO16, এইটা ইন্টু, এটা উল্টে যাবে, MC12 প্লাস MO16 বাই MC12 ইন্টু MO16, এইটা হবে। তাহলে এবার এখান থেকে এগুলো সব সব আমরা জানি এক্সেপ্ট MC স্টার, তাহলে সেখান থেকে এই সি স্টারের জন্য মানে এই এই আইসোটোপটার জন্য যে একটা মলিকুলের মানে আর কি মাস হয়, সেইটাই এখানে বার করে বার করতে পারবো, মানে বি বাই বিটা তো আমি জানি ফ্রম এক্সপেরিমেন্ট থেকে, কারণ নিউ1 বার আর ধরো নিউ বার আর নিউ স্টার বার এই দুটো পেয়েছিলাম, তাহলে সেখান থেকে বি আর বি স্টার জানি। এবার বি মানে আবার এইটা, বি স্টার মানে আবার এইটা, তাহলে বি বাই বি বার করলাম, মানে এই রেশিওটা আমি জানি, একটা নাম্বার আমার কাছে আছে। তাহলে এইখানে এখন আমি MC12 জানি, MO16 এগুলো সব জানি, মানে এগুলো সব জানি, শুধু আমার আননোন কোয়ান্টিটি হচ্ছে দিস দিস। তাহলে এবার এইখান থেকে আমি MC স্টার বার করে ফেলতে পারবো। তাহলে এটা যদি বার করি, এই মাসটা থেকেই বুঝতে পারবো এই সিটা অ্যাকচুয়ালি কোন আইসোটোপ ছিল, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রোটেশনাল স্পেকট্রোস্কোপির অ্যাপ্লিকেশন, এইটা হচ্ছে এই রোটেশনাল স্পেকট্রোস্কোপির অ্যাপ্লিকেশন বেসিক্যালি। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল সমস্ত রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন। এইবার আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। কি হলো, আচ্ছা এইবার আমাদের পড়তে হবে হাইড্রোজেন অ্যাটম।
আচ্ছা, এবারে এটা অনেকটাই বড় হবে যথারীতি। আজকে তো শেষের কোনো প্রশ্নই নেই, মানে আরো কতগুলো ক্লাস লাগবে তার ঠিক নেই। তো বেসিক্যালি আজকে তো মাত্র 1 ঘন্টা পড়ানো হলো, যেটা তো 1 ঘন্টা 5-7 মিনিট হয়েছে। তো আরেকটু বলেই দিই আর কি, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আর একটু বলেই দিই, তাড়াতাড়ি ছেড়ে দিলে আবার বকা দেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা আমাদের, সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। Hydrogen atom or hydrogen like one electronic system. এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক, হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রনিক সিস্টেম। এটা আচ্ছা, তাহলে এটা কি? এটা এখনো অবধি ফ্রম অ্যাটমিক স্ট্রাকচার আমাদের কাছে যতটা আইডিয়া আছে সেটা হচ্ছে এটার একটা মানে এরকম একটা স্ফিয়ার, যে স্ফিয়ারের প্রতিটা পয়েন্টে রেডিয়াসটা একই, মানে বাজে আঁকলাম এই ব্যাপারটা, নেভার মাইন্ড। মানে এই একটা স্ফিয়ার, মানে এটা একটা 3 ডাইমেনশনাল সিস্টেম, যেটা একটা স্ফিয়ার, সেই স্ফিয়ারের মানে একটা ইলেকট্রন, হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের একটা ইলেকট্রন একটা স্ফিয়ারে ঘুরছে, যে স্ফিয়ারের প্রতিটা সারফেসে পোটেনশিয়ালটা সেম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবং রেডিয়াসটা হচ্ছে আর রেডিয়াসের একটা স্ফিয়ারে একটা ইলেকট্রন অফ মাস এমই, এবং এইখানে নিউক্লিয়াস বসে আছে যার চার্জ হচ্ছে প্লাস জেড ইন্টু ই। এইটা এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। তাহলে এটা ঘুরতে পারছে কেন? কারণ এইখানে হচ্ছে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, একটা কুলম্বিক ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে F ইকুয়ালস টু জেড ইন্টু ই স্কোয়ার বাই 4πε0। মানে আমি এখানে অবশ্যই পুরোটা এসআইতে করছি, এসআই থেকে সিজিএস করলেও হতো, এসআই এতে মানে যে কোনো একটাতেই করা যায়, সেগুলো তো সব তোমরা জানো। আচ্ছা, এইগুলো 4πε0 ইন্টু আর স্কোয়ার, সরি আর স্কোয়ার, এটা হচ্ছে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ওয়্যার মানে এটা বলে রাখা ভালো, মানে এটা হচ্ছে 1 নম্বর, ওয়্যার এই ε0টা কি, ওটা হচ্ছে এই অ্যাবসোলিউট permittivity of the vacuum, যার ভ্যালু হচ্ছে 8.854 into 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, এইটা হয়। এবং এইটা ওই নিউমেরিক্যাল প্রবলেম করতে অনেক সময় লাগতেই পারে। আচ্ছা, এইটা হলো এই ব্যাপারটা, এই অ্যাট্রাকটিভ ফোর্সটা এখানে কাজ করছে, এটা আমরা সবাই জানি, কুলমস ল। আচ্ছা, এইবার কি ব্যাপার, এইবার এখানে এটার কি প্লাস এর উপর একটা পোটেনশিয়াল কাজ করছে, এই যে কারণে এটা সিস্টেমটা স্টেবিলাইজড হচ্ছে, তাই না? সেই পোটেনশিয়ালটা বেসিক্যালি মানে এই যে এর উপরে একটা পোটেনশিয়াল কাজ করছে, মানে যে পোটেনশিয়ালের মধ্যে কি কি টার্ম আছে না আছে এগুলো সব পরে পড়বো, কিন্তু পোটেনশিয়ালটা আপাতত কি, মানে এইটা যদি এখানে ফোর্স হয় তাহলে ফোর্স থেকে পোটেনশিয়াল আমি পেতে পারি, যে ফোর্স ইকুয়ালস টু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, সেখান থেকে আমি পোটেনশিয়াল পেতে পারি। এবং যেহেতু এটা একটা অ্যাট্রাকশন ফোর্স, তাহলে এর যে করেসপন্ডিং পোটেনশিয়ালটা হবে মানে বা এটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল রাদার বলতে পারি, কারণ প্লাস মাইনাসের মধ্যে তাহলে একটা নেগেটিভ সাইন থাকবে। এবং এই ফোর্সটারই যদি আমি মানে বেসিক্যালি ফোর্স ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর, সেখান থেকে আমি ভিটা পেতে পারি, এবং সেটা আসবে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 এবং এটা কি, এটা হচ্ছে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, কারণ এটা হচ্ছে একটা স্ফিয়ার যার মানে রেডিয়াসটা হচ্ছে আর, এবং এই আর রেডিয়াসের একটা স্ফিয়ারে এই ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে, এবং মানে বেসিক্যালি এবং এই স্ফিয়ারের যে সারফেস, সেই সারফেসের প্রতিটা পয়েন্টে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, মানে এই অ্যাটমটার উপর বা ইলেকট্রনটার উপর মানে সবসময় একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল কাজ করছে, হুইচ ইজ দ্য ফাংশন অফ আর
মানে কি, মানে হচ্ছে এটা একটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, মানে এই স্ফিয়ারের সারফেসের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়ালটা সেম, এটা হচ্ছে ব্যাপার। এবং সেটা কি, তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাট্রাকশন সেটা কি হবে, ভি আর হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর। এটা কিভাবে জাস্ট আসলো, ওই এফ ইকুয়ালস টু মাইনাস ডিভিআর বাই ডিআর, এইটা করেই কিন্তু ভিআরটা চলে আসলো। মানে এফটা যদি এইটা হয়, এটাকে তুমি জাস্ট মাইনাস ডিভিআর বাই ডিআর ইকুয়ালস টু এইটা, সেখান থেকে ডিভিআর মানে এফ ইন্টু ডিআর, তাহলে এবার দুদিকে ইন্টিগ্রেট করো, সেখান থেকে ভিআরটা এসে যাবে, জাস্ট এইটা আসছে। এবং এটা একটা অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল বলে নেগেটিভ সাইনটা জাস্টিফাইড, ঠিক আছে। এইটা তার মানে কি কি বললাম, যে পোটেনশিয়াল এনার্জি at every point on the surface of sphere of fixed radius r are all the same। মানে কি বললাম, পোটেনশিয়াল এনার্জি at every point on the surface of sphere of fixed radius r, মানে স্ফিয়ারের রেডিয়াসটা r, এই যে r রেডিয়াসেই তো ইলেকট্রনটা ঘুরছে, আর অল দ্য সেম, প্রতিটা পয়েন্টে কিন্তু পোটেনশিয়ালটা সেম। হেন্স this is called the spherically symmetric potential, ঠিক আছে, স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে। এইটুকু আমরা জানতাম, এই কথাটা একটু ভালো করে আমি বুঝিয়ে দিলাম মোটামুটি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার প্রথম কাজ কি, কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, প্রথম কাজ কি, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখে ফেলি। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন, এটা স্ফিয়ার বলছি, 3 ডাইমেনশন, ইন 3 ডাইমেনশনাল কার্টেশিয়ানের সিটা সবসময় বড় হয়, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কি হবে, যে এইচ সাই ইকুয়ালস টু প্রথমত ই সাই, এইটা। আচ্ছা, এইচটা কি, এইচটা হচ্ছে যার একটা কাইনেটিক এনার্জি আছে মাইনাস এইচ স্কয়ার বাই 2m ডেল স্কয়ার অপারেটর, প্লাস একটা পোটেনশিয়াল এনার্জি আছে যেটা এটার ক্ষেত্রে আছে অবশ্যই, সেটা হচ্ছে ভি। মানে এতদিন যা সিস্টেম পড়েছি পোটেনশিয়াল এনার্জি গুলো জিরো। এবার এইচটা তো সবসময় একই থাকবে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জিটা একই থাকে, পোটেনশিয়াল এনার্জিটা সিস্টেম টু সিস্টেম চেঞ্জ হয়। বাট এখানে একটা পোটেনশিয়াল এনার্জি আছে যেটা একটু আগে লিখে আসলাম, সেগুলো সব লিখবো। তাহলে সেইটা ইকুয়ালস টু, মানে এইটা ইন্টু সাই ইকুয়ালস টু ই ইন্টু সাই, এই ব্যাপারটা আছে। আচ্ছা, এইবার আমাকে লিখতে হবে, এবার এটা 3 ডাইমেনশনাল প্রবলেম, তার মানে এইটা হচ্ছে মাইনাস এইচ স্কয়ার বাই 2m হয়ে গেল। আর এই ডেল স্কয়ার কি হবে 3 ডাইমেনশনে, ডেল 2 বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল 2 বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল 2 বাই ডেল জেড স্কয়ার, এইটা হয়ে যাবে, প্লাস এই ভিটা কি হবে, জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর, তাই তো। এবার আর তো আমি এখানে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে লিখছি, মানে আরটাকে আমাকে ইন টার্মস অফ এক্স ওয়াই জেড এইভাবে লিখতে হবে, তাই তো। এটা হবে, তাহলে সেটা কি হবে অ্যাকচুয়ালি, আরটা কি, ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন, তাই তো। সেটা অ্যাকচুয়ালি কি হওয়া, কেমন কি হওয়া উচিত, দেখো তো, এটা তো আমরা জানি
যে এরকম ভাবে যদি একটা স্ফিয়ার আছে যার কেন্দ্রে বসে আছে একটা নিউক্লিয়াস জেড ইন্টু ই, যার তোমার হচ্ছে ধরো মাসটা হচ্ছে আমি বলছি ক্যাপিটাল এম, যার কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স এন ওয়াই এন জেড এন, আর এইখানে আছে হচ্ছে একটা ইলেকট্রন যেটা এইভাবে ঘুরছে, এর মাস হচ্ছে এম ইন্টু ই, স্মল এম বা স্মল এম সাফিক্স ই দিলাম, এবং এর কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স ই ওয়াই ই জেড ই, 3 ডাইমেনশন। তো তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্স যদি আমি আর বলি, তাহলে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি করে বার করে, তাহলে সেইটা আরটা হয় হচ্ছে রুট ওভার অফ এক্স এন মাইনাস এক্স ই তার স্কোয়ার প্লাস ওয়াই এন মাইনাস ওয়াই ই তার স্কোয়ার প্লাস জেড এন মাইনাস জেড ই তার স্কোয়ার। এটা হয় তো, অঙ্ক তো তাই বলে, তাই তো এটা। তার মানে এখানে কি হবে, এটা কি ছিল, জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর ছিল, আর মানে এই পুরো ব্যাপারটা হবে, তার মানে এক্স, ওই এক্স ই বাই বা এক্স এন যা খুশি লিখতে পারি, ঠিক আছে, এটাই এক্স সি মাইনাস এক্স এন লিখছে, হ্যাঁ এটা মানে এটা মানে জাস্ট ঠিক আছে, এক্স সি মাইনাস এক্স এন মানে মানে ইলেকট্রন কেন আমি মানে এক্স এন মাইনাস এক্স সিও লিখতে পারতাম, বেসিক্যালি স্কোয়ার মানে বুঝতেই পারছো কেন ইলেকট্রনটাকে আগে লিখছি, কারণ আমরা দেখবো পরে ইলেকট্রন নিয়েই বেশি ইন্টারেস্টেড আমরা, সেই জন্য আমরা এটা লিখছি, এক্স সিটাকে আগে লিখছি। তো এক্স সি মাইনাস এক্স এন তার স্কোয়ার প্লাস ওয়াই ই মাইনাস ওয়াই এন তার স্কোয়ার প্লাস জেড ই মাইনাস জেড এন তার স্কোয়ার, এইটা এইটা হবে, এইটা ইন্টু, মানে খুব বাজে হলো ব্যাপারটা, এইটা ইন্টু, মানে দাঁড়াও, মানে আমি আমি ওই পাশের আটটা কেটে দিচ্ছি, হ্যাঁ তোমরা আশা করি বুঝতে পারছো, নাহলে খুব বাজে হচ্ছে, এখানে আমার এক লাইনে লিখতে পারাটা খুব দরকার। এটা হলো, তাহলে এইটা ইকুয়ালস টু এইটা ইন্টু সাই, তাহলে সাই সেটা ডিপেন্ড করছে কার ওপর, সাই তো শুধু ওই মানে তোমার পজিশনাল কোঅর্ডিনেটের ওপর ডিপেন্ড করে, কিন্তু এখানে কি কতগুলো পজিশন কোঅর্ডিনেট, নিউক্লিয়াস আর ইলেকট্রন এক্স এন ওয়াই এন জেড এন কমা এক্স সি ওয়াই ই জেড ই ইকুয়ালস টু ই সাই এক্স এন ওয়াই এন জেড এন কমা এক্স সি ওয়াই ই জেড ই, এতটার ওপর ডিপেন্ড করছে, তাই তো। তাহলে তুমি এতদিন পড়েছো 1 ডাইমেনশনাল প্রবলেম, তারপরে অনেক কষ্টে পড়লে 2 ডাইমেনশনাল প্রবলেম, তাও সেখানে তুমি হচ্ছে আর ফিক্সড করে দিলে এত কিছু এটা ওটা সেটা করে 2 ডাইমেনশনাল প্রবলেম পড়লে, যার মধ্যে তুমি থিটা ডিপেন্ডেন্ট পার্ট করে ধরে নিয়েছো জাস্ট, এবার তুমি কি পাচ্ছ 6 ডাইমেনশনাল প্রবলেম, এবার তুমি কি করবে। আচ্ছা এটা হলো 1 নম্বর। আচ্ছা 2 নম্বর কি, 2 নম্বর ঠিক আছে, ঠিক আছে, আমি 6 ডাইমেনশনাল প্রবলেম পেয়েছি তো পেয়েছি, আমি তো এর আগেও 3 ডাইমেনশনাল পার্টিকেল ইন এ বক্স করেছি, যেখানে আমার তিনটে মানে ডাইমেনশন ছিল, এবার তিনটে ডাইমেনশনই যেহেতু একটা আর একটার সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট 90 ডিগ্রিতে ছিল, সেই জন্য আমি বলে নিয়েছিলাম সেপারেশন অফ ভেরিয়েবল করেছিলাম, সো দ্যাট মানে বেসিক্যালি ওয়েভ ফাংশনস আর মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল অফ এক্স ওয়াই এন্ড জেড ওয়েভ ফাংশন, so that the energies are additively separable ex plus ey plus ez লিখেছিলে, তাহলে এখানে 6টা লিখবো, এত ভাবার কি আছে, কিন্তু কি তুমি লিখতে পারো, ওয়েভ ফাংশনকে তুমি তখনই তুমি মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল লিখতে পারবে যখন তোমার এনার্জি হবে অ্যাডিটিভলি সেপারেবল, এনার্জি কি অ্যাডিটিভলি সেপারেবল লিখতে পারো ডিউ টু পোটেনশিয়াল,
তুমি কি জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু রুট ওভার এইটাকে লিখতে পারো জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই 4πε0 মানে জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু এক্স প্লাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু ওয়াই প্লাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু জেড লিখতে পারো? লিখতে পারো না তো। তার মানে তুমি এনার্জিকে অ্যাডিটিভলি, কারণ এক্সপ্রেশনটাই তো সেরকম, পরিষ্কার নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমরা লিখতে পারি না। বুঝতে পারছো তো? তার মানে এনার্জিকে অ্যাডিটিভলি সেপারেবল লিখতে পারছি না, তার মানে ওয়েভ ফাংশনকে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল লিখতে পারছি না, তার মানে এখানে সেপারেশন অফ ভ্যারিয়েবল কাজ করছে না, বাট আমাদের কাছে 6টা কোঅর্ডিনেট আছে। তাহলে এবার কি করব? আচ্ছা, এবার চেষ্টা করি একটু একটু করে ভাঙি। আচ্ছা, এবার আমরা একটু আগেই বলেছি যে, মানে একটু আগে মানে আগের ক্লাসেই বলেছি যে যখনই আমরা 2 পার্টিকেল প্রবলেম দেখবো সেটাকে 1 পার্টিকেল প্রবলেমে রিডিউস করে নেব। তাহলে এখানেও 2 পার্টিকেল প্রবলেম উইথ এ 6 কোঅর্ডিনেট, তাহলে এটাকে আমরা যদি 1 পার্টিকেল প্রবলেমে নিয়ে আসতে পারি, রিডিউস করার চেষ্টা করব। তাহলে এইখানে এখানে আমাকে 2 রকম কোঅর্ডিনেটে ভেঙে ফেলতে হবে। একটাকে বলে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, মানে কি, মানে টোটাল সিস্টেমটা, মানে এই নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন মিলিয়ে একটা যে অ্যাজ এ হোল যে একটা অ্যাটম তৈরি হয়েছে, এই টোটাল অ্যাটমটার মাসটা যেন একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে নিউক্লিয়াসের কাছাকাছি, যদি নিউক্লিয়াসের মাস যেহেতু বেশি, নিউক্লিয়াসের কাছাকাছি কোথাও একটা ওই M1R1 = M2R2 এটার উপর ডিপেন্ড করে একটা সেন্টার অফ মাস নির্ধারণ করলাম, যেখানে মনে করলাম যে টোটাল অ্যাটমটার মাস ওখানে কেন্দ্রীভূত হয়ে আছে, করে একটা সেন্টার অফ মাস কোঅর্ডিনেট করতে পারি, যেটা আমাকে বেসিক্যালি দেবে হচ্ছে এই অ্যাটমটার অ্যাজ এ হোল একটা কোঅর্ডিনেট, বা অ্যাটমটার অ্যাজ এ হোল একটা মোশন দেবে, যে কোঅর্ডিনেট থেকে আমি অ্যাটমটার অ্যাজ এ হোল একটা মোশন পাবো, মানে অ্যাটমটা অ্যাজ এ হোল যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায় তাহলে তার কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেটা একটা পাবো, যেটা নিয়ে আমরা একটু ইন্টারেস্টেড হব না, কারণ আমরা ইন্টারেস্টেড ইলেকট্রন নিয়ে, কারণ ইলেকট্রনের ট্রানজিশন হবে, অ্যাটমের ট্রানজিশন হয় না, ইলেকট্রনের ট্রানজিশন হয়। আমরা স্পেকট্রোস্কোপি নিয়ে ইন্টারেস্টেড, যেখানে ইলেকট্রন একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলে যায়, তাহলে আমরা ওইটা নিয়ে আদৌ ইন্টারেস্টেড হব না, আমরা হব ইলেকট্রনের ট্রানজিশন নিয়ে। তার মানে ইলেকট্রনের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু নিউক্লিয়ার কোঅর্ডিনেট, যেটাকে বলা হয় রিলেটিভ কোঅর্ডিনেট, সেইটা নিয়ে ইন্টারেস্টেড হব। সেইটা কি? সেটা হচ্ছে xe মাইনাস xn, xe মাইনাস x, ye মাইনাস yn, zde মাইনাস zn, এই যে ডিফারেন্সটা, এইটা নিয়ে ইন্টারেস্টেড হব, যেটা আমাদেরকে বেসিক্যালি দেবে ইলেকট্রনিক মোশন উইথ রেসপেক্ট টু নিউক্লিয়াস। সেই জন্য এটাকে আমরা বলবো রিলেটিভ কোঅর্ডিনেট, যেটাকে আমরা স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড দিয়ে বলবো, সেইটা নিয়েই অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হব। তাহলে আমরা সেই কোঅর্ডিনেটে চলে আসবো, আসার পর দেখবো সেপারেশন অফ ভ্যারিয়েবল করতে পারছি কিনা। বুঝেছো? আমার লজিকটা বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এখন অ্যাপ্রোচটা। তাহলে কি হলো? তাহলে এখান থেকে আমরা অ্যাবসলিউট কোঅর্ডিনেট থেকে আমরা যেতে পারি 1 নম্বর সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, আর 2 নম্বর রিলেটিভ কোঅর্ডিনেট। সেন্টার অফ মাস কোঅর্ডিনেটটা আমাদের কি দেবে? সেন্টার অফ মাস কোঅর্ডিনেটটা আমাদের কি দেবে, যে ক্যাপিটাল এক্স, ধরো আমি বললাম সেটাকে ক্যাপিটাল এক্স দিয়ে লিখছি, সেটা দেবে হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু এক্স এন প্লাস স্মল এম ইন্টু এক্স ই বাই এম প্লাস এম। ঠিক আছে, স্মল এমটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, ক্যাপিটাল এমটা হচ্ছে মাস অফ নিউক্লিয়াস। ক্যাপিটাল ওয়াই কি দেবে? ক্যাপিটাল এম ইন্টু ওয়াই এন প্লাস স্মল এম ইন্টু ওয়াই ই বাই এম প্লাস এম। অ্যান্ড সিমিলারলি এখানে একটু জেডটা লিখছি, ক্যাপিটাল জেড অবশ্যই, হ্যাঁ, ক্যাপিটাল জেড হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু
Zn প্লাস স্মল m ইন্টু Ze বাই ক্যাপিটাল M ইন্টু স্মল m। এইটা আমার দেবে, এই তিনটে আমার দেবে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট। আর রিলেটিভ কোঅর্ডিনেট কোনটা? রিলেটিভ কোঅর্ডিনেট এইটা, এটা হচ্ছে এই যে স্মল এক্স ইন্টু এক্স ই মাইনাস এক্স এন, স্মল ওয়াই হচ্ছে ওয়াই ই মাইনাস ওয়াই এন, আর স্মল জেড হচ্ছে জেড ই মাইনাস জেড এন। এটা হবে আমার রিলেটিভ কোঅর্ডিনেট, এই তিনটে। তাহলে এখন আমি এই এত কিছু না করে কি করব, এই এক্স ওয়াই জেড এর টার্মসে আর স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড এর টার্মসে নিয়ে চলে আসছি। এখন আমার মানে 6 ভেরিয়েবল থেকে 6 ভেরিয়েবলই আছে, কিন্তু দুটো মোশন হচ্ছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। সেই জন্য আমি অ্যাটলিস্ট এই তিনটে ভ্যারিয়েবল দিয়ে একটা ইকুয়েশন আর এই তিনটে ভ্যারিয়েবল দিয়ে একটা ইকুয়েশনে ভেঙে ফেলতে পারবো, এবং বলবো যে এই যে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাটমটার অ্যাজ এ হোল পজিশন চেঞ্জকে বোঝাবে। মানে অ্যাটমটার অ্যাজ এ হোল অ্যাটমটা ট্রান্সলেশনাল মোশন দিচ্ছে, যেটা নিয়ে আমরা নট অ্যাট অল ইন্টারেস্টেড। আমরা ইন্টারেস্টেড ইলেকট্রনিক মোশন নিয়ে। তখন আমরা জাস্ট এই কোঅর্ডিনেটটাই চলে যাব। তাহলে এইবার হচ্ছে আমার কাছে থ্রি ডাইমেনশনাল প্রবলেম হলো। তার মানে ইন দিস বেসিস 6 ভ্যারিয়েবল থেকে 3 ভ্যারিয়েবলে আমরা আসলাম। এবার আমরা আবার চেষ্টা করব আমাদের হাতে যতটা আছে ততটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্রোচ আর কি। তাহলে এইবার এইখানে তাহলে বুঝতেই পারছো, এই যে এত বড় বড় জিনিস থেকে আমাদেরকে এই তিনটে ছটার জিনিসে চলে আসতে হবে, যেটা আগেন একটা বিশাল বড় ক্যালকুলেশন। ওই যেভাবে সেই কাইন্ড অফ আর কি কার্টেসিয়ান থেকে পোলারে এসেছিলাম, ওই সেইভাবেই এখানে মানে মানে বেসিক্যালি যদি মানে বেসিক্যালি বুঝতে পারছো তো, মানে ডেল ডেল ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু হবে ডেল ডেল স্মল এক্স ইন্টু ডেল স্মল এক্স বাই ক্যাপিটাল এক্স। এই সমস্ত করে অনেক কিছু, এবার এক্স আর ক্যাপিটাল এক্স এর মধ্যে একটা রিলেশন থাকবে, সেখান থেকে বার করতে হবে, অনেক বড় ক্যালকুলেশন। তো ডুইং অল দিস ক্যালকুলেশন হতে কত কিছু আমি বলবো না, স্যারের বইটা সবাই রেখো, কিন্তু স্যারের বইটা তোমরা এট সাম পয়েন্ট গিয়ে বুঝতে পারবে যে ওর থেকে ভালো বই হয় না। অবশ্যই দেয়ার আর সাম টাইপোস থাকতেই পারে, কেননা হয়েছে পরের এডিশনে সেগুলো অনেকটাই ঠিক হয়ে যাবে, তারপরের এডিশনে অনেক ঠিক হয়ে যাবে। তো বইয়ের তো একটা জার্নি থাকে, তো সেগুলো তো হবেই। বাট তোমরা জানো যে স্যারের বইয়ের থেকে ভালো কিছু হবে না। হ্যাঁ, তো স্যারের বইটা যদি দেখো সেখানে সব করা আছে, সেগুলো তো সিলেবাসে নেই, আর ওগুলো মানে সে ক্লাসের পর ক্লাস চলে যাবে, ওগুলো যদি করতে থাকি মাথা খারাপ হয়ে যাবে। ওগুলো দেখে নিতে পারো তোমরা তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী। আমরা আমাদের বিএসসির সময় স্যার আমাদের সব ধরে ধরে করাতো আর কি, বাড়িতে করতে দিত এবং আমরা করতাম পাগলের মতো, কিন্তু খুব একটা লাভ কিছু হয় না, বাট একবার দেখে নিও। তো যাই হোক, তো তাহলে ওই সমস্ত যদি আমরা করে টোরে দেখতে পারবো ফাইনালি, if we replace the absolute coordinate in center of mass coordinate and relative coordinates, then এই ইকুয়েশনটাকে ধরো আমি বলছি 3 নম্বর ইকুয়েশন, এইটা 1 আর এইটা হচ্ছে 2। তাহলে দেন এই ইকুয়েশন 3 becomes এরকম হয় বেসিক্যালি মাইনাস এইচ কার স্কোয়ার বাই ওই 2 অ্যাটম বললাম একটা, তার মানে এম এন প্লাস এম ই, এরকম একটা ব্যাপার চলে আসে। ওই মানে ওই বারবার আমি ভুল করে ফেলছি, আমার এইটা আসলে লেখা অভ্যাস। যাই হোক, এইটা ইন্টু ডেল 2 বাই ডেল ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল ক্যাপিটাল ওয়াই স্কোয়ার প্লাস ডেল 2 বাই ডেল ক্যাপিটাল জেড স্কোয়ার, এইটা ইন্টু সাই
psi ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড এর ওপর ডিপেন্ড করে। এখানে একটা আমি ট্রান্সলেশনাল লিখে দিলাম। আর অ্যাটমের ওপর কোনো পোটেনশিয়াল নেই, অ্যাটমটার অ্যাজ এ হোল সে ফ্রি, তার ওপর কোনো পোটেনশিয়াল নেই, সেই জন্য এখানে কোনো পোটেনশিয়াল এনার্জি আসলো না, পুরোটাই ওই কুলম্বিক পোটেনশিয়ালের জন্য পোটেনশিয়াল, সেই জন্য ওই অন্য পার্টটাতে থাকবে। এইটা ইকুয়ালস টু ই, এখানে আমি লিখে দিলাম ট্রান্সলেশনাল সাই ট্রান্সলেশনাল ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড। ঠিক আছে, এটা একটা হলো, এটা হচ্ছে 4 নম্বর। অ্যান্ড আর একটা যে পার্ট যেটা হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট, সেটা আসে হচ্ছে এইচ কার স্কোয়ার, বাবারে সরি, তাহলে সেইটা আসে হচ্ছে এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মিউ ইন্টু del 2 by del x square plus del 2 by del y square plus del 2 by del z square, এইটা মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু রুট ওভার, ওটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কারণ ওই যে এক্স সি মাইনাস এক্স এন ওটা মানে তো এক্স ছিল, স্মল এক্স রিলেটিভ কোঅর্ডিনেট, এগুলোও কিন্তু সব স্মল এক্স, সব রিলেটিভ কোঅর্ডিনেটের টার্মসে এখন লিখছি। এইটা ইন্টু এটা হচ্ছে সাই ইলেকট্রনিক লিখলাম, মানে কি, মানে রিলেটিভ মোশন অফ ইলেকট্রন উইথ রেসপেক্ট টু নিউক্লিয়াস, সেই জন্যই রিলেটিভ কোঅর্ডিনেট, আর সেটা নিয়েই আমরা ইন্টারেস্টেড, আমরা ইলেকট্রনকে নিয়ে ইন্টারেস্টেড। ঠিক আছে, তাহলে সাই ইলেকট্রনিক স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড ইকুয়ালস টু ই ইলেকট্রনিক স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড। এইটা হলো, তাহলে এইটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন, নাম দিলাম। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসটা কেন লিখলাম না আলাদা করে, সেটা লিখতে পারো। বেসিক্যালি এই নিউক্লিয়াসটা কেন আলাদা করে লিখলাম না, মানে সেটাও তো লিখতে পারা উচিত ছিল, কেন লিখলাম না, কারণ হিয়ার কামস বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন বলে একটা অ্যাপ্রক্সিমেশন আছে, যেটা বলছে যে নিউক্লিয়াসের মাস যেহেতু অনেকটা বেশি, সেজন্য নিউক্লিয়াসটা যেন অ্যাজিউম টু বি স্টেশনারি উইথ রেসপেক্ট টু ইলেকট্রন, নিউক্লিয়াসটা যেন নড়ছে না, ও এক জায়গায় চুপ করে বসে আছে, ও যেন নড়ছে না, ইলেকট্রনটাই নড়ছে, সেই জন্য নিউক্লিয়াসটা যে বসে আছে সেটার জন্য যেন অ্যাজিভ একটা, মানে তার মানে নিউক্লিয়াসটা মানে ও নড়ছে না, ও যেহেতু নড়ছে না তাহলে ওর কাইনেটিক এনার্জি 0, আর ওর ওপর কোনো পোটেনশিয়াল নেই, যেটা পোটেনশিয়ালটা, যেটা নিউক্লিয়াস ইলেকট্রন পোটেনশিয়াল যেটা আছে সেটা তো ইলেকট্রন ডিপেন্ডেন্ট পার্টে ঢুকে গেল, যেটা এই রিলেটিভ কোঅর্ডিনেটের মধ্যে কিন্তু ঢুকে বসে আছে। এই যে এক্স, যেটা এই এক্সটা কিন্তু এক্সি মাইনাস এক্স এন, নিউক্লিয়ার কোঅর্ডিনেটের ডিপেন্ডেন্সিটা কিন্তু রয়ে গেছে। এইটাকে কি বলে, এইটাকে বলে যে বেসিক্যালি এই যে এনার্জি গুলো বা ওয়েভ ফাংশন যেটা এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করছে, হুইচ আর দ্য রিলেটিভ কোঅর্ডিনেট অফ ইলেকট্রন, এই রিলেটিভ কোঅর্ডিনেটের মধ্যে কিন্তু নিউক্লিয়াসের কোঅর্ডিনেটের ডিপেন্ডেন্সিটা রয়ে গেছে, যেটাকে বলা হয় এইগুলো প্যারামেট্রিক্যালি ডিপেন্ড করছে অন নিউক্লিয়াসের কোঅর্ডিনেটের উপর। আমি জানি না এখন তোমরা কতটা কানেক্ট করতে পারছো, বাট বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কদিন পরে স্যার হয়তো মলিকুলার স্পেকট্রোস্কোপিতে পড়াবে, বা তোমাদের জ্যামে যারা যারা পড়ো তাদের তো স্যার এখনই মলিকুলার স্পেকট্রোস্কোপি মনে হয় এই সেম টেমেই পড়িয়ে, কারণ জ্যাম তো আর সেমিস্টারের জন্য ওয়েট করে না, তখন স্যার দেখবে বলবে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনে আমরা লিখি যে, কারণ ওটা তো মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের জন্য করছি, এখানে তো যেহেতু একটাই নিউক্লিয়াস, সেই জন্য নিউক্লিয়ার রিপালশন যে এনার্জিটা থাকা উচিত সেসবের কোনো ব্যাপার নেই, শুধু নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন এনার্জি থেকেই যে পোটেনশিয়ালটা আসছে, দ্যাটস অল। কিন্তু যখনই মাল্টি ইলেকট্রনিক সিস্টেম করব, মানে মাল্টি নিউক্লিয়াস সিস্টেম আছে, তখনই আরো অনেক রকম টার্ম কিন্তু আসবে অ্যাজ এ ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি। এবার নিউক্লিয়াসটা নড়ছে না বলে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি 0, বাট অন্যান্য অনেক পোটেনশিয়াল টার্ম আসবে, যেমন নিউক্লিয়ার পোটেনশিয়াল থাকবে, তাহলে সেটাকে তখন অ্যাজ এ কনস্ট্যান্ট হিসাবে নিয়ে নেওয়া হয়। এবার
তো এইসব অনেক ব্যাপার আছে, আমি বলে এখন তোমাদের মাথা খারাপ করবো না, কারণ আমি জানি না তোমরা কতটা কানেক্ট করতে পারছো, বাট আমার যতটা মনে হয় বুঝিয়ে বুঝিয়ে বলতে পারি, আমি ততটা বলতে বলতে যাচ্ছি। মানে এই যে রিলেটিভ কোঅর্ডিনেট গুলোর মধ্যে কিন্তু নিউক্লিয়ার যার পজিশনটা ফিক্সড, বাট ইট হ্যাজ আ কোঅর্ডিনেট, রাইট, মানে এক্স এন ওয়াই এন জেড এন, তো সেই ডিপেন্ডেন্সিটা কিন্তু রয়ে গেছে, তাই না? সেই জন্য এইগুলোকে বলা হয় যে মানে দিজ আর প্যারামেট্রিক্যালি ডিপেন্ডেন্ট অন দ্য নিউক্লিয়ার কোঅর্ডিনেট, ঠিক আছে? এইরকম ব্যাপার। তো বেসিক্যালি এই বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন যেটা বলে যে সিন্স মাস অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান মাস অফ দ্য ইলেকট্রন, সেই জন্য মানে নিউক্লিয়াসকে যেন নিউক্লিয়াস ইজ অ্যাজিউম টু বি স্টেশনারি উইথ রেসপেক্ট টু ইলেকট্রনিক মোশন, সেই জন্য নিউক্লিয়াস নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, কারণ ওর কাইনেটিক এনার্জি জিরো, সেই জন্য আমরা শুধু নিউক্লিয়াসটা ইলেকট্রন নিয়েই ভাবছি। সেই জন্য আমরা শুধু নিউক্লিয়াস শরিঞ্জার ইকুয়েশন, এই সরি ইলেকট্রনিক শরিঞ্জার ইকুয়েশন লিখলাম, মানে এই ইকুয়েশনটাকে, এই শরিঞ্জার ইকুয়েশনটাকে ইলেকট্রনিক শরিঞ্জার ইকুয়েশন বলা যায়। আর একটা হচ্ছে অ্যাজ এ হোল অ্যাটমের জন্য ট্রান্সলেশনাল মোশন বোঝাচ্ছে, সেটা নিয়েও আমরা ইন্টারেস্টেড নই, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? বাবারে অনেক কিছু বললাম, কিন্তু সবাই ভালো করে বোঝো, ঠিক আছে? এইটা তাহলে আমি এই জায়গাগুলো আমি জাস্ট লিখে দিই, আমি আজকেই শেষ করব, আমি অনেক কিছু বলেছি। তাহলে ইকুয়েশন 4 corresponds to the translational motion of the system as a whole, and we are not interested in this equation, এটা আচ্ছা। ইকুয়েশন 5 corresponds মানে corresponds to the না, corresponds to the কথাটা তো ভুল হচ্ছে, corresponds the relative motion of electron with respect to nucleus and we are interested in this equation, and এবং আমরা এটাকে বলতে পারি equation 5 is the electronic Schrödinger equation in 3-dimension Cartesian coordinate, এইটা হচ্ছে ব্যাপার, এইটা আমরা বলতে পারি, এইটা ঠিক আছে? আচ্ছা, এবার এইটাকে আমরা আরো ভালো করে কি করে লিখতে পারি, যে মানে where, মানে এখানে where mu equals to m into m by m plus m, এইটা তো mu equals to, এইবার এইখানে মানে ওই যে মানে বর্ন ওপেন, মানে হিয়ার কামস দ্য বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, বা সেটার থেকেও বড় কথা এমনিতে আমরা সবাই জানি যে অ্যাজ এই ক্যাপিটাল এম দিস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান স্মল এম, তার মানে দেন আমরা কি করতে পারি, দেখো তো, দেখো মানে ক্যাপিটাল এমটা যদি অনেক বেশি হয়, তাহলে ক্যাপিটাল এম ওপর থেকে আমি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম রেখে দিলাম, আর নিচ থেকে শুধু ক্যাপিটাল এম রেখে দিলাম, তাহলে ক্যাপিটাল এম কেটে গেল, মিউটা জাস্ট ইলেকট্রনিক মাসের সাথে মোর অর লেস ইকুয়াল হয়ে গেল, তাই না? তাহলে মানে দেন মানে এই অ্যাপ্রক্সিমেশনে আমরা বলতে পারি যে মিউ মোর অর লেস মোটামুটি স্মল এম এর সাথে সমান,
তার মানে সেক্ষেত্রে মানে বেসিক্যালি এই যে ইকুয়েশন মানে সেক্ষেত্রে মানে বেসিক্যালি ইকুয়েশন 5 যেটা মানে এখানে যদি এটা স্মল এম করে দিই তাহলে এটাই কিন্তু বেসিক্যালি দেখো ইকুয়েশন 3 এর সাথে সমান হয়ে গেল, মানে যেখানে এই এক্স এন ওয়াই এন জেড এন এই ব্যাপারগুলো থাকবে না, এগুলো হয়ে গেল স্মল এক্স স্মল এই স্মল ওয়াই স্মল জেড হয়ে গেল, মানে বেসিক্যালি 6 কোঅর্ডিনেট প্রবলেম থেকে 3 কোঅর্ডিনেট প্রবলেমে চলে আসলো এটা। তার মানে দেন ইকুয়েশন 5 is certainly simpler than equation 3 as it reduces to 3 variables problem from 6 variables problems। এবং সেটা কি হয়ে গেল যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম হয়ে গেল ইন্টু del 2 by del x square del 2 by del y square প্লাস del 2 by del z square, এইটা হলো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি হচ্ছে যে মানে প্লাস না মাইনাস হয়ে যাবে জেড স্কোয়ার বাই মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটা ইন্টু সাই যেটা ডিপেন্ড করে যাচ্ছে এখন স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড উইথ দ্য ইলেকট্রনিক সাফিক্সে ইকুয়াল টু ই ইলেকট্রনিক স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড, এটার উপর ডিপেন্ড করে গেল। ঠিক আছে এইটা কিন্তু এখানেও একই প্রবলেম থেকে যাবে, মানে কি মানে অর এইটা ইকুয়ালস টু জাস্ট এইচ সাই ইলেকট্রনিক, সেই জন্য এটাকে আমি বলতে পারি এইচ ইলেকট্রনিক স্মল এক্স ওয়াই জেড ইকুয়ালস টু ই ইলেকট্রনিক সাই স্মল এক্স ওয়াই জেড, এটা হলো মানে এটা হচ্ছে ইলেকট্রনিক শরঞ্জার ইকুয়েশন। কিন্তু এখানেও সেই একই প্রবলেম থেকে গেল, এখানে যদি এবার আমি সেপারেশন অফ ভ্যারিয়েবল করি তাহলে এনার্জিটাকে অ্যাডিটিভলি সেপারেবল লিখতে হবে, এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল আগেন লিখতে পারবো না, সেই একই প্রবলেম রয়ে গেল, তুমি কখনোই এটাকে ex প্লাস ey প্লাস ez লিখতে পারবে না এই পোটেনশিয়ালটার ফর্মটার জন্য, তাহলে একই প্রবলেম থেকে গেল। তাহলে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আর সলভ করতে এটাকে পারছি না, তখনই আমার আসবে পোলার কোঅর্ডিনেট। এবার পোলার কোঅর্ডিনেটে আর থিটা ফাই করতে হবে, মানে আবার সেই বড় ডেরিভেশন যেটা আগেন এখানে করব না, হ্যাঁ তো বেসিক্যালি সেখান থেকে ওই আমাকে বার করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এইটা অনওয়ার্ডস পুরো ব্যাপারটা পরের দিন। ঠিক আছে, এটা করতে হবে।